ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে পেপার লেআউট, আমরা কিভাবে পেপার সোর্স করব, পেপারে কি কি জিনিস থাকবে, যেমন তোমার বাউন্ডারি যেটা, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বর্ডার লাইন বলে থাকি বাইরের একটা শিটের মধ্যে, আর টাইটেল ব্লক কোথায় আমরা দিব, এই সব কিছু নিয়ে আলোচনা করছিলাম। এরপর আমরা কোন ধরনের পেন্সিল চুজ করব, এরপর টিএসকেআর মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো, টিএসকেআর কি, সেটএসকেআর কি সহ আরও বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, মোটামুটি আমরা সেই সকল বিষয়গুলো দেখছিলাম। তো আজকে যে জিনিসটা আলোচনা করব, লেটারিং এন্ড স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো দোকানে যাই, তো স্যার A0 পেপারের কথা বলছি। স্যার দোকানদার তো বলে যে A0 পেপার বলতে কোনো পেপার নাই। হ্যাঁ, তো কি আছে স্যার এটা কি বলতেছে? বললে পাবো? এটা ড্রয়িং পেপার বলো না, এই ড্রয়িং পেপার, স্যার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ড্রয়িং পেপার পেপার। বললে উনি একদম সবচেয়ে বড় আর্ট পেপারটাই দিচ্ছেন। এখন কি ওইটাই হবে? আমরা তো বুঝতেছি না, আমরা তো মানে এটা কি হোয়াইট সামনাসামনি হোয়াইট বসে। কালার নাকি স্যার তোমার? হোয়াইটই আর্ট পেপারই, পুরো আর্ট পেপার, একটু বড় সাইজের কি, একদম লার্জটা। লার্জটা, মানে হ্যাঁ, এটা টেবিল, একটা টেবিল সাইজের হবে তোমার, বড় একদম। একদম আর্ট পেপারের মতো হবে থিকনেসটা। থিকনেসটা মোটা হবে একটু, হ্যাঁ। সাদা আচ্ছা ঠিক মানে আছে। হোয়াইট পেপার, জি স্যার। একটু বড় হবে। তোমার যে নর্মাল যে টেবলগুলো আছে, সে টেবল জি সাইজ স্যার। হবে, একটু লম্বা আর কি, অনেক ওয়েটটা অনেক বেশি হবে লেন্থের এটার তুলনায়। প্রাইস কত স্যার? এটা হ্যাঁ, বুঝি নাই, কিছু বলছো? স্যার এটার প্রাইস কত? এটার প্রাইস প্রাইস হয়তোবা প্রাইসটা আমার এই মুহূর্তে জানা নাই, হয়তোবা কেউ কি দেখছো কিনা ওইটা, ওই যে যারা গেছিল আর স্যার কি। আমার 30 টাকা নিচ্ছে। 30 টাকা, এতটুকু কি হবে, 30 35 বা 40-এর মধ্যেই হবে হয়তোবা। যেখানে অ্যাভেলেবেল না সেখানে একটু দাম বাড়িয়ে রাখতে পারে। একটা 30 টাকা অতটুকু নেবে আর কি সর্বোচ্চ, এর চেয়ে বেশি হয়তোবা নেবে না। ঠিক আছে, নেম অপশনটা দেওয়া হয়নি না। ওকে, তাহলে আমরা আজকে দেখি হচ্ছে লেটারিং অ্যান্ড নাম্বারিং। আজকের পরে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তো যাদের ওই পেপারটা কেন নাই, তারা কিনে নিয়ে ওই পেপারে করতে হবে আর কি, কারণ একেবারে ফাইনাল করে ফেললেই পরে এটা জমা দিতে তোমাদের আবার নতুন করে করতে হচ্ছে না। আর যারা গ্রামে চলে গেছো, গ্রামে যদি পাওয়া না যায় আর কি, যদি টাউন থেকে দূরত্ব বেশি হয়, তো সেক্ষেত্রে আপাতত প্র্যাকটিস করার জন্য A4 সাইজ পেপারে তোমরা করে পরে আবার হয়তো বা সেটা তোমাকে এই A0 সাইজের যে পেপারটা, ওই পেপারে সাবমিট করতে হবে আর কি। তো যদি পারো A4 সাইজের পেপারটা কালেক্ট করার চেষ্টা করবা। তাহলে আমরা আজকে শুরু করি লেটারিং অ্যান্ড নাম্বারিং। তো লেটার অ্যান্ড নাম্বার, আমি প্রথমে আলোচনা করব লেটারিং জিনিসটা আমাদের কেন গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে। এই লেটারিং জিনিসটা ইম্পর্টেন্স এত বেশি কেন? কারণ হচ্ছে যে লেটারিং আমাদের সব জায়গায় দরকার আছে। যখন আমরা ড্রয়িং করব, সেই ড্রয়িং এর সব জায়গায় দরকার আছে। কারণ হচ্ছে যে যখন আমরা কোনো একটা ডেসক্রিপশন লিখতে যাব একটা ড্রয়িং পেপারে, অথবা কোনো মনে করো ডাইমেনশন, যেটা ডাইমেনশনগুলো আমাকে দিতে হয়। হ্যাঁ, ডাইমেনশন কি জিনিস সেটা আমরা বিস্তারিত পরে জানবো। তো ডাইমেনশন বলতে জাস্ট আমি এটাই বলে রাখি, জাস্ট একটা নিউমেরিক ভ্যালু, যে ভ্যালুটা কোনো একটা অবজেক্টের তার যে সাইজ, তার লোকেশন, তার প্রপার যে জিওমেট্রিক্যাল প্রপার্টি, মোটামুটি সেইগুলাই রিপ্রেজেন্ট করে। এরপরে কোনো নোট যখন আমাদের লিখতে হবে, কোনো একটা মেটেরিয়ালের, কোনো একটা অবজেক্টের নোটস যখন আমাকে লিখতে হয় একটা ড্রয়িং পেপারে, তখন কিন্তু আমাদের লেটারিং গুলার দরকার পড়ে। এরপর হতে পারে টাইটেল ব্লগ, এই যে আমরা টাইটেল লিখতেছি কোনো একটা তোমার অবজেক্টের বা কোনো যে ড্রয়িং শিটের পুরো জিনিসটার যে টাইটেল, হ্যাঁ, পুরো পেপারটা আমরা কি নিয়ে আলোচনা করতেছি বা কি লিখছি বা কি আঁকছি ওইখানে, সেই জিনিসটার টাইটেল দেওয়ার সময়ও কিন্তু আমাদের লেটারিং এর দরকার পড়ে। আবার নাম্বারিং অবশ্যই সাথে দরকার, কারণ শুধুমাত্র লেটার নিয়ে তো সবকিছু প্রকাশ হয় না, অনেক সময় স্যার আপনাকে নাম্বারিং শোনা করতে হয়। যাচ্ছে না স্যার। শোনা হচ্ছে না? কি বলো? স্যার আচ্ছা, একটু আমি জোরে বললে ভালো হতো স্যার। ওয়েট, আমি তাহলে একটু ইনপুট ইয়েটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, লেটারিং কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যে সকল বিষয়গুলো, এই যে একটা ড্রয়িং এর বিভিন্ন যে মেটেরিয়ালসগুলো আমরা ওখানে মেনলি ড্র করব, তার নোটস, এরপর তার ডেসক্রিপশন, এরপরে ফিগারের যে ডাইমেনশন, এরপর হচ্ছে টাইটেল, এই এটসেট্রা, এগুলা যখন আমরা কি করতেছি, যখন এখানে লিখতেছি কোনো একটা ড্রয়িং পেপারে, তখন কিন্তু আমাদের লেটারিং গুলা দিতে হচ্ছে বা লেটার ইউজ করতে হচ্ছে, সাথে নাম্বারও আমাদের কাজে লাগতেছে।
তো এক্ষেত্রে অধিকাংশ যে লেটার সেটা নর্মালি সিঙ্গেল স্ট্রোক দিয়ে করা হয়ে থাকে। এখন স্ট্রোক জিনিসটা কি? স্ট্রোক মানে হচ্ছে স্টেম বলতে পারো। জাস্ট আমরা একটা পেন্সিল দিয়ে একটা দাগ দিলে ওটা একটা স্ট্রোক। এখন স্ট্রোকের বিভিন্ন ডিরেকশন হতে পারে। তোমার আমরা কোন ডিরেকশনে স্ট্রোকটা দেব, এরপরে তার ইনক্লাইন দেবো নাকি এটা সোজা ভার্টিক্যালি দেবো, তাহলে এই সকল বিষয়গুলো কিছু রুলস আছে, আমরা সেই রুলস গুলোতে পড়ে যাব। তো যেহেতু স্ট্রোক কথাটা আসছে, আমি মোটামুটি স্ট্রোকটা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা জাস্ট একটা পেন বা একটা পেন্সিল দিয়ে যে একটা দাগ দিচ্ছি কোন একটা লেটার রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে সেই জিনিসটা হচ্ছে কি? সেই জিনিসটা হচ্ছে একটা স্ট্রোক। জাস্ট কোন একটা পেন্সিল দিয়ে আমরা যেটা দিচ্ছি সেটা। তো অধিকাংশ এই লেটারিং যখন আমরা লিখতে যাব, অধিকাংশ লেটারিং নরমালি, আচ্ছা তোমরা কি মেসেঞ্জার গ্রুপে ইয়ে করতেছো নাকি? মেসেঞ্জার গ্রুপে সেট বন্ধ করে তোমরা জাস্ট ইয়ে করো, ক্লাসের সবাইকে আসতে বলো আর কি। আচ্ছা, তো অধিকাংশ এই লেটারিং যখন আমরা লিখতে যাব তখন নরমালি সিঙ্গেল স্ট্রোক এই লেটারিংটা ব্যবহার করা হয়ে থাকে, যেটা হয়তো বা ভার্টিক্যাল হতে পারে অথবা ইনক্লাইন্ড হতে পারে। ইনক্লাইন্ড মানে হচ্ছে জাস্ট একটু তির্যক টাইপের আর কি, ঠিক আছে? ইনক্লাইন্ড মানে তো বুঝতে পারছো, কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, একটা হরিজন্টাল লাইনের সাথে তোমার কি করা, জাস্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে কোন একটা লাইন ড্র করা, যেটা একটু তির্যক টাইপের হয়ে থাকে নরমালি। আর হতে পারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যাল লাইনও হতে পারে। তো আহ, আচ্ছা, আমি একটু বলে রাখি, যদি কেউ আসার পসিবিলিটি থাকে ওদেরকে একটু ফোন দিয়ে আসতে বলো, কারণ আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। এখানে অনেক আমরা আজকে লেটার নিয়ে পুরোপুরি আলোচনা করব। তো যদি কেউ এরকম তোমাদের পরিচিত থাকে, আসতে পারবে এরকম, একটু ইনফর্ম করে দাও আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এক্ষেত্রে যখন আমরা লেটারিং করতেছি, তো সেক্ষেত্রে অবশ্যই একটা স্টাইল আমাদের মেনটেন করতে হবে। তো আমরা আসলে এই যে এখানে খেয়াল করে দেখো লেটার স্টাইল, আমরা এখানে লেটার স্টাইল নিয়ে আলোচনা করব। তো পুরা পেপার শিটে যেখানে মনে করো জাস্ট একটা ড্রয়িং পেপার, তাহলে সেই ড্রয়িং পেপারে তুমি যখন ড্র করা শুরু করবা, তো যখন লেটারিং এর দরকার পড়বে তখন কিন্তু পুরা পেপার জুড়েই একই ধরনের যাতে স্টাইল থাকে। যেমন মনে করো এখানে আমার চারটা স্টাইল দেখতেছি, একটা হচ্ছে গথিক, একটা হচ্ছে রোমান, একটা হচ্ছে ইতালিক এবং একটা হচ্ছে টেক্সট। তাহলে সেগুলো কি জিনিস সেটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। তাহলে এই স্টাইলগুলোর মধ্যে যে কোনো একটা স্টাইল পুরা ড্রয়িং শিট জুড়ে কিন্তু থাকতে হবে, মানে সব জায়গায় কিন্তু একই ধরনের স্টাইল হতে হবে, ঠিক আছে? তো এই লেটারিং যখন আমরা লিখতে যাব বা করতে যাব তখন কিন্তু হয়তোবা ফ্রি হ্যান্ডে, হ্যাঁ, জাস্ট হাতে ড্র করতে হতে পারে, বা অথবা কোনো টেমপ্লেট যদি থাকে টেমপ্লেট দিয়েও করা হয়। তো টেমপ্লেট দিয়ে করাটা একটু সময় সাপেক্ষ, কারণ টেমপ্লেট বসিয়ে তোমাকে আবার কাজ করতে হচ্ছে। এখন যদি সেটা ফ্রি হ্যান্ডে করা যায়, নর্মালি প্র্যাকটিস করতে হচ্ছে ফ্রি হ্যান্ডে। সব জায়গায় ফ্রি হ্যান্ডই অ্যালাউড। অনেক সময় টেমপ্লেট করতে দেওয়া হয় না, বা টেমপ্লেট দিয়ে যারা একদম ইনিশিয়াল যে লেটারগুলা ফরমেশন কিরকম, লেটারগুলা লিখতে কিভাবে লিখতে হবে সেগুলো জানে না, তাদের জন্যই নর্মালি ওই টেমপ্লেট ইউজ করতে হয় আর কি। যেমন তোমাদের যে জিওমেট্রি বক্স যখন মানে বাজার থেকে কিনতে পাওয়া যায়, যেটা ওইখানে কিন্তু এরকম কিছু টেমপ্লেট অলরেডি দেওয়া থাকে। তাহলে এগুলো ওয়ান টাইপস অফ লেটারিং, যে লেটারগুলো বা সংখ্যাগুলা, এটা হয়তো তোমরা হয়তো বা দেখে আসছো। তো ওই টেমপ্লেট ইউজ করেও করা যায়, অথবা ফ্রি হ্যান্ডে। এখন টেমপ্লেট ইউজ করলে টেমপ্লেট হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে, একটা সাইজটা হচ্ছে নির্দিষ্ট, ওকে? এখন যদি ফ্রি হ্যান্ডে করতে হয় মানে করতে পারো, তো সেক্ষেত্রে সেটা যেই সাইজেরই হোক, তোমার মনে করো বললো যে একটা 20 মিলিমিটার হাইটের একটা কি করো, একটা লেটারিং ড্র করো, অথবা হতে পারে 50 মিলিমিটারের হাইটের একটা ড্র করো, তখন সেক্ষেত্রে ওইটা কোনো প্রবলেম হয় না। ফ্রি হ্যান্ডে করলে তখন জাস্ট মেজারমেন্টটা ঠিক রেখে কি করা যায়, এরকম লেটারিংটা করা যায়। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কোন স্টাইলটা ফলো করি নরমালি? এই চারটা যে স্টাইল আমরা দেখতেছি, গথিক স্টাইল, রোমান স্টাইল, ইতালিক, টেক্সট, এই চারটার মধ্যে সবচেয়ে সুবিধাজনক মানে পড়তে এবং ওই লেটারগুলো লিখতে বা তৈরি করতে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে গথিক, যেটা প্রথমে আমরা দেখতেছি 1 নম্বরে। তো সেই গথিক স্টাইলটা মানে সুবিধাজনক। তো এই কারণে আমরা পরবর্তী যখন লেটারিং নিয়ে আলোচনা করব পুরোপুরি ডিটেলসে যাব, তখন দেখবা যে সবসময় আমরা গথিক যে স্টাইল সেটা নিয়েই আমরা মেইনলি আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এক্ষেত্রে যখন আমরা মনে করো এখন স্টাইলটা পেয়ে গেলাম যে গথিক স্টাইল নিয়ে আমরা লেটারিংটা করব, এখন গথিক স্টাইল যে লেখার সময় দেখা যাবে যে তার যে প্রপোর্শন, সেই প্রপোর্শন আমাদের মেনটেন করতে হবে। মানে লেটারের যে প্রপোর্শন, অনুপাত, অনুপাত বলতে এখানে লেন্থ ইস টু উইথ এর কথাটাই বলা হচ্ছে, যে লেন্থ উইথ গুলা কিরকম হবে।
তো গথিক স্টাইলের একটা বৈশিষ্ট্য আছে, যেমন আমরা এখন স্টাইলের দিকে আসি। যেখানে আমরা দেখতেছি 4টা স্টাইলেরই কিছু এক্সাম্পল দেওয়া আছে। প্রথম যে অংশটা সেটা হচ্ছে একটা গথিক। তো গথিকের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে যে এর যে প্রত্যেকটা যে লেটার লেখা হয়েছে, প্রত্যেকটা লেটারের যে স্ট্রোকগুলা, এখানে স্ট্রোক বলতে কি বোঝাচ্ছে, যে আমি এই মনে করো এ, তাহলে এই এ লেটারটা আঁকার জন্য আমাকে কয়টা এরকম বার টানতে হচ্ছে বা কয়টা দাগ টানতে হচ্ছে। যেমন এ লেখার সময় আমাকে 3টা দাগ টানতে হবে, তাই না? একটা হচ্ছে মনে করো এই একটা স্ট্রোক, আরেকটা স্ট্রোক, এবং এই সোজা বরাবর তোমার যে হরিজন্টাল একটা স্ট্রোক। তাহলে 3টা স্ট্রোক আমরা এখানে বলতেছি। তাহলে এখানে যেহেতু আমরা একটা লাইন দেখতেছি, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্রোক। অনেক সময় দেখবা যে অনেকে যারা আর্ট করে আর কি, তো সেই আর্ট করার সময় হয়তো বা কি ডাবল কিছু দিয়ে মানে দেখায়, ডাবল দাগ মনে করো আমরা অনেক সময় কিভাবে লিখি, 2টা দাগ দিয়ে জাস্ট এই পাশেও 2টা দাগ দিয়ে মধ্যখানে 2টা দাগ, ওটা হচ্ছে ডাবল স্ট্রোক। তো ডাবল স্ট্রোকটা সবসময় ব্যবহার করা হয় না নর্মালি। সব জায়গায় খুব ইজিলি ব্যবহার করা যায় হচ্ছে এই সিঙ্গেল স্ট্রোকটা। তো সেই জন্য সিঙ্গেল স্ট্রোক লেটারিংটা তোমার সব জায়গায় অ্যাপ্লিকেবল আর কি। তো এক্ষেত্রে আমরা যেটা বললাম, এই স্ট্রোক মানে তো বুঝছো আশা করি। স্ট্রোক কি বোঝা গেছে আমি যে স্ট্রোকের কথা বললাম? ওকে, কারণ স্যার পরবর্তী ডাবল স্ট্রোক বলতে কি স্যার মানে বোল্ড করব না, শুধু একটা দাগেই লিখবো এরকম? না মানে না সিঙ্গেল স্ট্রোক বোল্ড হলে না, 2টা দাগ দিয়ে লিখতে হবে। আচ্ছা ডাবল আমি স্ট্রোক করলে? আমি একটু জিনিসটা দেখাই তাহলে। জি স্যার। মনে করো আমরা এ লিখবো, আমরা এ লেখার সময় কিভাবে লিখি, এখানে আমি মাউস দিয়ে লিখতেছি, অনেক সময় হয়তো বা একটু কি হতে পারে, অনেক সময় আমরা এরকম আর্ট করার সময় এটি কিভাবে কিছু লিখতাম না, আমি এখানে মাউস জি দিয়ে স্যার। লিখতেছি বলে একটু হয়তো বা ডিস্টার্ব মনে হচ্ছে। তাহলে এখানে কয়টা করে লাইন আসছে? 2টা করে লাইন আসছে না প্রতি জায়গায়? জি তাহলে স্যার। এটা হচ্ছে ডাবল স্ট্রোক। যখন আচ্ছা আমরা ডাবল লাইন দিয়ে ড্র করব, যখন আমরা সিঙ্গেল লাইন দিয়ে ড্র করব জাস্ট মানে সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক। তাহলে এখানে স্ট্রোক বলা হচ্ছে এটা একটা লাইন, এটা একটা লাইন, আবার এটা একটা লাইন, তাহলে 3টা লাইন 3টা স্ট্রোক। তাহলে এরকম প্রতিটা লেটার লিখতে গেলে যতটা আমাকে লাইন ড্র করতে হচ্ছে যেভাবে, প্রত্যেকটা এক একটা স্ট্রোক হিসেবে কাউন্ট হবে। আর যদি জাস্ট একটা দাগ দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে ওটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক, আর যদি আমাকে ডাবল লাইন দিয়ে করতে হয় সেটা হচ্ছে ডাবল স্ট্রোক। স্যার আমি এটাই বলছিলাম, তো স্যার আমরা কি সিঙ্গেল স্ট্রোক দিয়ে করব? আমরা সবসময় সিঙ্গেল স্ট্রোকটাকে ফলো করব, সিঙ্গেল স্ট্রোক দিয়েই ওকে স্যার। সবগুলো লাইন ড্র করব। তো এখানে এখানে হয়তো বা এটা পেন্সিল দিয়ে লেখার সময় বা কলম দিয়ে লেখার সময় নর্মালি পেন্সিলই ফলো করতে হবে আর কি। পেন্সিল দিয়ে লেখার সময় হয়তো বা পেন্সিলের যে লিডটা, সেই লিডটা হয়তো বা মোটা হওয়ার কারণে এখানে বড় করে দেখাচ্ছে আর কি, একটু মোটা করে দেখাচ্ছে। এটা বোল্ড ফর্ম আর কি, এটা কিন্তু স্ট্রোক, সিঙ্গেল স্ট্রোক বাট বোল্ড ফর্ম, স্ট্রোকের মধ্যে বোল্ড আর কি। তো স্যার এক্ষেত্রে এই ড্রয়িংটা করার সময় কি আমাদের বোল্ড ফন্টটা ইউজ করতে হবে? হ্যাঁ, বুঝে নাই। স্যার এই যে এখানে যে বোল্ড ফর্মে করা হয়েছে এটা, এখন হ্যাঁ হ্যাঁ, নরমালি যদি আমরা সিঙ্গেল স্ট্রোকে করতে যাই তাহলে এটা অনেক চিকন হয়ে যাবে, কিন্তু এখানে তো দেখাচ্ছে যে একটু বোল্ড। চিকন বলতে এখন সেটা তোমার লিডের উপর ডিপেন্ড করে, লিডটা একটু মোটা করে নিতে হবে তোমার, একদম চিকন না করে একটু যাতে মোটা থাকে আর কি তোমার ইয়েটা স্যার একটু আগে পেন্সিলের। আপনি জ্যামিতি বক্সে স্টেনসিলের কথা বলছিলেন, আমরা যদি স্টেনসিল দিয়ে করি এখানে যেরকম দেখাচ্ছে হুম হুম। ওরকমই কিন্তু ব্যাপারটা হবে। এখন আমাদের যদি ঠিক একটা মেজারমেন্ট না দেওয়া থাকে যে এত মিলিমিটার অবশ্যই থাকতে হবে, তাহলে কি আমরা স্টেনসিল ইউজ করে করতে পারি? তাহলে কিন্তু ব্যাপারটা একদম সোজাও থাকে আর সুন্দরও হয়, বোল্ডও হয়ে মানে যায় তুমি একসাথে। টেমপ্লেটের কথা বলতেছো? ইয়েস স্যার। না, টেমপ্লেট দিয়ে আমরা প্র্যাকটিস করব না, আমি আগেই বলছি। টেমপ্লেট হচ্ছে একদম ইনিশিয়াল, যারা একদম কিছুই পারে না তাদের জন্য, মানে শুরু থেকে। টেমপ্লেট তো তৈরি করাই আছে, আমি ওইটা দিয়ে আর প্র্যাকটিস করে লাভটা কি? এটা সবসময় ফ্রি হ্যান্ডে করতে হবে। আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ফ্রি হ্যান্ডে। ফ্রি হ্যান্ডে কীভাবে লেটারগুলো ড্র করা যায়, লেটারগুলো কীভাবে একদম ইউনিফর্ম প্রপোর্শনে কীভাবে আনা যায়, যে নির্দিষ্ট প্রপোর্শন দেওয়া আছে লেন্থ উইথের, সেখানে মানে সেভাবে আমরা কিভাবে লেটার গুলাকে লিখতে পারি, ড্র করতে পারি ফ্রি হ্যান্ডে, আমরা সেটাই প্র্যাকটিস করবো মেনলি। তো এখানে যেটা তোমার টেমপ্লেট ইউজ করা হবে না আর কি, ঠিক আছে? তো গতিকের যে বৈশিষ্ট্যটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে এখানে যে স্ট্রোকগুলো ইউজ করা হয়েছে, মনে করো এতে 3টা স্ট্রোক, বিতে কয়টা স্ট্রোক, বিতেও তোমার 3টা বা 4টা স্ট্রোক। ওকে, আমরা পরবর্তীতে দেখবো যে স্ট্রোক কয়টা করে আসতেছে, সেটা আছে এই শিটে আছে, আমরা পরবর্তীতে দেখবো। তাহলে এখানে প্রতিটা লেটারে যতগুলো স্ট্রোক ইউজ করা হচ্ছে, প্রত্যেকটা স্ট্রোকের উইথ কিন্তু দেখো ইভেন, মানে একই রকম। এখানে একটা স্ট্রোকের থিকনেস মনে করো ছোট, আর একটা স্ট্রোকের থিকনেস মনে করো একটু মোটা,
আর একটু মিডিয়াম এরকম কোনো কিছু না। মানে এখানে এ থেকে যে এইচ বা স্মল এ থেকে স্মল এইচ পর্যন্ত যেগুলো দেখিয়েছে সবগুলোর কিন্তু তার লেটারের যে উইথটা, হ্যাঁ, এই যে মনে করো ইয়ের যতগুলো স্ট্রোক ইউজ করছে, এডি লেখার সময় যতটাই স্ট্রোক ইউজ করছে সবগুলোর উইথ, হ্যাঁ, উইথ কিন্তু সমান। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য গতিকের। এখন যদি আমরা রোমানে আসি, রোমানে দেখো আমরা যখন এ লিখতে গেছি এর একটা স্ট্রোক মোটা আর দুটো স্ট্রোক হয়তো একটু চিকন টাইপের, তাই না? আবার বিতে দেখো, বিতে একটা মোটা, বাকি দুটো হচ্ছে একটু মানে একটা বোল্ড ফর্মে, আর বাকিগুলো হচ্ছে একটু থিকনেস কম। আবার সিতেও একই রকম, মানে একটু মোটা টাইপের, একটু চিকন টাইপের, আবার অন্যটা মিডিয়াম। মানে কোনো স্ট্রোকের সাথে আরেকটা স্ট্রোকের কোনো কিনা একই লেটার যখন ড্র করতে যাচ্ছ তখন একটা স্ট্রোকের সাথে আরেকটা স্ট্রোকের কোনো মিল নাই, একটু ডিফারেন্ট স্ট্রোক বা ডিফারেন্ট থিকনেস বা উইথটা ডিফারেন্ট। তো এটা হচ্ছে রোমান। আর যখন ইতালিকটা আমরা দেখতেছি জাস্ট কি করে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যখন আমরা পেন্সিল দিয়ে করব তখন দেখা যাবে যে হয়তো বা গথিক এবং রোমানের মধ্যে একটু মানে অসুবিধা হবে, কারণ পেন্সিলের সবসময় তো ওই নিটটা কি থাকবে না, ওইটা না না একটা। থাকলে না থাকলে তোমাকে সেটা মেনটেন করতে হবে। তুমি মনে করো একবার আঁকার সময় হয়তো বা একটা আঁকছো, মনে করো একটু বোল্ড ফর্মে হয়ে গেছে, একটু মোটা টাইপের হয়ে গেছে, আর তুমি যখন জি বি করতে যাবা তাহলে বিটা করতে গিয়ে দেখা যাচ্ছে একটু চিকন হয়ে গেছে, তাহলে চিকন হলে হবে না, তোমাকে আবার একটু উপর দিয়ে আবার ড্র করে দিতে হবে আর কি, যাতে একই ফর্মে চলে যায়। অথবা আঁকার সময় তোমার একটু মনে হচ্ছে যে ওটা কি হয়েছে, একটু চিকন হয়েছে, তো বি আঁকার সময় তোমাকে চিন্তা করতে হবে যে এর মতো যাতে হয়, মানে সবগুলো যাতে একই, স্ট্রোক গুলো যাতে একই হয়। বুঝতে পারছো? এটা তোমাকে নিজেকে মেনটেন করতে হবে আর কি। আর যদি বেশি সমস্যা হয়, ইরেজার আছে, ইরেজার দিয়ে মুছে দিয়ে আবার আঁকতে হবে। মানে তোমাকে যে কোনো ওয়েতে মেনটেন করতে হবে ওই জিনিসটা। স্যার ওগুলো লেটার গুলো কি বেশি ইউজ হবে আমাদের কাজের মধ্যে? হ্যাঁ, ওই যে বললাম না যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তুমি যখন কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, ডিটেলসে যখন লিখতে যাও, মনে করো তুমি নোট লিখছো, এরপর মনে করো তুমি টাইটেল ব্লক লিখতেছো, টাইটেল ব্লক তো অবশ্যই লিখতে হবে, কারণ এটা কার্ড, তোমার আইডি, তোমার এইগুলা এই সব কিছু তো ওইখানে থাকবে, কারণ ওইগুলা ছাড়া তো আমি বুঝতে পারবো না যেটা কার শিট। তারপর টাইটেল লিখতে হবে, তারপর ডাইমেনশন গুলো লিখতে হবে। হ্যাঁ, তো এই সকল বিষয়গুলো তো অবশ্যই লেটারিং দিয়ে করতে হবে এবং নাম্বারিং দিয়ে করতে হবে। তো এই জন্য লেটারিং এবং নাম্বারিং দুটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ এগুলো হচ্ছে একদম ইনিশিয়াল বেসিক আর কি, কোনো একটা ড্রয়িং শুরু করার জন্য যে বেসিক জিনিসগুলো হচ্ছে এগুলা। তো এগুলা কিন্তু হয়তোবা যারা ক্লাস 1-2 তে পড়তেছে, হ্যাঁ, তো ওরা কিন্তু কি করে, ওরা তো আসলে সেই ছোটকাল থেকে শিখে আসছে, তাই না? কিন্তু এখন তোমাদেরকে আবার নতুন করে দেখতে হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং হিসেবে। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে ইথালিকটা কিরকম। ইথালিকটা হচ্ছে জাস্ট একটু ইনক্লাইন করা, একটু বাঁকানো আর কি, তোমার যে হরিজন্টাল লাইন থেকে, সেটা আমরা আগেই দেখছি, সব জায়গায় ইথালিকটা দেখে আসছি। তো ইতালিক হতে পারে, তোমার রোমান ইতালিক হতে পারে, রোমান ইতালিক, অথবা হতে পারে গথিক ইতালিক, অথবা হতে পারে টেক্সট ইতালিক, মানে মিক্সড অবস্থায় থাকতে পারে আর কি। গথিকেরও তোমার যে গথিক যে আমরা দেখে আসলাম, সেই গথিকেরও একটা ইতালিক হতে পারে, অথবা রোমান যে আমরা দেখতেছি সেই রোমানেরও ইতালিক হতে পারে, জাস্ট ইনক্লাইন্ড করা আর কি, একটু অ্যাঙ্গেল করে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে জাস্ট বাঁকানো থাকে আর কি। সেটা হচ্ছে আসলে ইতালিক ফর্ম। তারপরে টেক্সট যখন আমরা দেখতেছি, সেই টেক্সটটা হচ্ছে তোমার ওল্ড ইংলিশ, যেটা জার্মান টেক্সট নামেও পরিচিত। তো এটা নরমালি এখন ইউজ করা হয় না আর কি, এটা অনেক আগে ইউজ করা হয়তোবা এখন তেমন ইউজ করা হয় না। ওকে, তো যাই হোক, আমরা 4 ধরনের তোমার স্টাইল নিয়ে দেখলাম। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে গথিক আর কি। আচ্ছা আচ্ছা, এখন আসি তাহলে আমরা লেটার্সের ক্লাসিফিকেশন। আমরা নরমালি কয় ধরনের লেটার্স দেখি, একটা হচ্ছে এক্সটেন্ডেড এবং কনডেন্সড তোমার লেটার্স। এক্সটেন্ডেড হচ্ছে কোনটা, অনেক সময় দেখা যায় যে যখন আমরা লেটার্সগুলো লিখতে যাই, অনেক সময় স্পেসের সংকুলন হয় না, স্পেসটা ছোট, আমাকে লিখতে হচ্ছে মনে করো এ থেকে জেড 26টা লেটার সবগুলো লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেই স্পেসটাকে কমাতে পারি। স্পেসটা কমানো বলতে, যে লেটারটা আমি লিখতেছি তাহলে সেই লেটারগুলোকে একটু ন্যারো করে আমরা লিখতে পারি, অথবা একটা লেটার যে ন্যারো করে লিখলাম, আরেকটা লেটার লেখার সময় স্পেস মধ্যখানে যেটা স্পেসটা থাকার কথা সেটাকে একটু ছোট করে লিখতে পারি। তো এক্ষেত্রে যেটা হচ্ছে ওই স্পেসটা একটু তোমার কি হচ্ছে
যে স্পেস রিকোয়ারমেন্ট, সেই স্পেস রিকোয়ারমেন্টটা মোটামুটি মানে কমে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা ওটাকে বলতেছি কম্প্রেসড অথবা কনডেন্সড। সেটা স্পেস হোক অথবা ল্যাটারকে নেরো করে হোক, যে কোনো ওয়েতে যখন আমরা স্পেস রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতেছি ডিজাইন করার জন্য, তখন যে অবস্থা তৈরি হচ্ছে আর কি, সেটাকে আমরা বলতেছি কনডেন্সড। আর যদি কোনো সময় নর্মাল যে অবস্থা, আমরা নর্মাল যে লেটারগুলো লিখি তার তুলনায় যদি বেশি একটু বড় করে লিখতে হয়, তো সেক্ষেত্রে আমরা ওটাকে বলতেছি এক্সটেন্ডেড লেটার্স। ওকে, আরো দু ধরনের নর্মালি লেটার্স আমরা দেখি, একটা হচ্ছে লাইট ফেস এবং আরেকটা হচ্ছে বোল্ড ফেস লেটার্স। তো এক্ষেত্রে লেটার্স যেটা লাইট ফেস বলতেছি আমরা, সেটা হচ্ছে যে যখন আমরা স্ট্রোক ইউজ করতেছি, মনে করো সিঙ্গেল স্ট্রোকই লেখার সময় যখন একটু হালকা করে দিই, মানে একদম চিকন, মনে করো তুমি পেন্সিলের লিডটাকে একদম চিকন করে ফেলছো, তো ওই ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে লাইট ফেস। আর যেটা আমার দেখতেছি যে একটু বড় হয়, যেমন আমরা উপরের দিকে যেটা দেখলাম, এই যে ABCD, এগুলো কিন্তু দেখতেছি একটু মোটা টাইপের, তাই না? তাহলে সেগুলো হচ্ছে আমাদের বোল্ড ফেস লেটার্স আর কি, যে একটু মোটা টাইপের হবে। আচ্ছা, তো আমরা যখন লেটার লিখতে যাব তখন আমরা মেইনলি দেখব যে কিভাবে আমরা একটা ভালো লেটারিং গুলাকে আয়ত্ত করতে পারি। সে শুধুমাত্র যে প্র্যাকটিস করলে হবে সেটা না, সাথে সাথে আমাদেরকে কিন্তু মনে করো তুমি আঁকতে গিয়ে দেখা যাবে যে কয়েকবার আঁকতে হচ্ছে একই জিনিসটাকে, একই লেটারকে ২-৩ বার দেওয়ার পরেও হচ্ছে না। যে দেখা যাচ্ছে একই, যে আসলে স্ট্যান্ডার্ড যে ফর্মটা তোমার এই শিটের মধ্যে যে ফর্মে বা যেভাবে দেখানো হচ্ছে সেভাবে আসতেছে না। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের এফোর্ট, মানে তোমাদের পেশেন্স, মানে সে ধৈর্য রাখতে হবে। সেই ধৈর্যটাকে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? আস্তে শোনা যাচ্ছে। ওকে, এখন ক্লিয়ার? এখন স্যার এখন ঠিক আছে? স্যার আরেকটু আচ্ছা, যখন আমরা তাহলে ওই লেটারটাকে কি করব? প্র্যাকটিস করব। শুধুমাত্র প্র্যাকটিস করলেই হচ্ছে না, আমাদেরকে কিন্তু ধৈর্যের সহিত করতে হবে। কারণ অনেক সময় দেখা যাবে যে আমি লিখতেছি, লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে আসল যে ফর্মটা, সেই ফর্মটা হয়তোবা আসতেছে না। তো এইজন্য আমাদেরকে যেটা করতে হবে, আ ওই লেটার্সের ফর্মটা কিরকম এবং প্রপোর্শনস গুলা কি? যে মনে করো লাইন ২ টা কতটুকু হওয়া দরকার, এটা হচ্ছে প্রপোর্শনস আসলে। আর ফর্মস, লেটার্স এর আকার কিরকম সেটা আমাদেরকে আগে থেকেই জানতে হবে। তো যে এগুলা তো একজন মনে করো তোমরা কি একদম বিএসসির স্টুডেন্ট, তো তোমাদের জন্য এগুলো তো একদম সিম্পল। এটা হয়তোবা একদম ছোট বাচ্চার জন্য কঠিন হতে পারতো, যে প্রপোর্শন ফর্মস কিরকম একটা লেটার্স এর, তো সেটা আয়ত্ত করাটা কঠিন হতো যদি ছোট বাচ্চা হয় আর কি। তো তোমাদের জন্য এটা সিম্পল হবে, তবে নতুন করে শেখা জিনিসটা, ঠিক আছে? আর স্ট্রোকের অর্ডারটা জানতে হবে। মনে করো স্ট্রোক বলতে এখানে লেখার সময় মনে করো তোমার স্ট্রোকটা কোন দিকে যাবে, এই যে ৩ টে স্ট্রোকের কথা বললাম, মনে করো লিখতে গেলে আমার ৩ টে স্ট্রোক লাগবে। তাহলে স্ট্রোক গুলা কোনটা কোন দিকে যাবে, কোনটা ভার্টিক্যালি দিতে হচ্ছে, কোনটাকে একটু ইনক্লাইন করতে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাহলে সেই বিষয়গুলা আমাদের জানতে হবে। এরপর হতে পারে যে একটা লেটার লিখতে গেছি, তাহলে লেটার লেখার সময় যে একটা লেটারের সাথে আরেকটা লেটারের ডিসটেন্স কতটুকু হবে। এখন একটা ওয়ার্ড লিখলাম মনে করো, আবার একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে স্পেস মধ্যখানে যে ডিসটেন্স, সেটা কতটুকু হবে। হ্যাঁ, যখন ছোট বাচ্চারা যখন লেখা শুরু করে তখন দেখবা যে ABCD, এখন একটা ইংলিশ লাইন লিখতে দিলে ইংলিশ লাইন পুরোটাই কিন্তু কি কোনো স্পেস না দিয়ে লিখে ফেলে প্রথমে। তো পরবর্তী ওরা শিখে যে এই ওয়ার্ডের মধ্যখানে স্পেস এতটুকু রাখে মিনিমাম। আবার অনেকে রাখে না। এখনো তোমাদের মনে করো তোমরা যতজন স্টুডেন্ট আছো, সবাইকে একটা প্যারাগ্রাফ লিখতে দিলে দেখা যাবে যে ওয়ার্ডের স্পেসটা বা লেটারের স্পেসটা কিন্তু অনেক ডিফারেন্স থাকবে, যেটা হয়তো ছোটকাল থেকে শিখে আসছো। তো ওই জিনিসগুলোকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা, এখন তোমরা যেটা আগে শিখে আসছিলা সেই জিনিসটাকে একটু রিডেবল, একটু লেজিবল করার জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একদম বেসিক ক্লাস এগুলো আর কি। তো পরবর্তীতে ওই জিনিসগুলো শিখে, এটা যদি শিখতে পারো মোটামুটি প্রপোর্শন বা যে লেটারিং জিনিসটা যদি মোটামুটি আয়ত্তে চলে আসে, বাকি যে ড্রয়িং এর গুলা, যেমন মনে করো সিভিল ইঞ্জিনিয়াররা কি করে, বিল্ডিং এর ব্লক কিরকম, মানে বিল্ডিংটা শেপ কিরকম, তো ওই জিনিসটা আয়ত্তে চলে আসে, যে প্র্যাকটিস করা এবং এফোর্ট, তার যে প্যাশন্স ওই বিষয়ের প্রতি, সেটার কারণে হয়তো বা এক সময় পেরে ওঠে আর কি। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি লেটার্স এর যে বিভিন্ন ধরনের লেটার্স। আচ্ছা, এখন আসি তাহলে গাইডলাইন্স। আমাদের লেটারিং করার সময় অবশ্যই কিছু গাইডলাইন্স আমাদের মেনে চলতে হবে, কারণ গাইডলাইন্স ছাড়া আমরা যদি যে কোনো লেটার লিখে, মনে করো এ লিখলাম একরকম, আবার পরে যদি বি লিখি, বিটা দেখা যাবে আর বির মতো নাই, বা এর সাথে একদম লেগে গেছে, অথবা এর সাথে বি ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে। তো এরকম হলে কিন্তু আসল যে লেটারিং এর যে উদ্দেশ্যটা, আমাদের শেখার যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু ফুলফিল হবে না আর কি। তো এটা যাতে একদম এক্সাক্ট একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে পড়ে বা রুলসে চলে আসে,
তো তার জন্য আমাদেরকে কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। তো আমরা 2 ধরনের মেইনলি গাইডলাইন্স দেখব। একটা হচ্ছে লাইট হরিজন্টাল গাইডলাইন্স আমরা এখানে দেখতেছি। একটা হচ্ছে লাইট হরিজন্টাল গাইডলাইন্স। আ আরেকটা হচ্ছে তোমার লাইট ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড গাইডলাইন্স। নরমালি আমরা এই 2 ধরনের গাইডলাইন্সটা মেইনটেইন করব। তো হরিজন্টাল গাইডলাইন্স কি করবে? জাস্ট ভার্টিক্যালি বা হাইট যে কোনো একটা লেটার লিখলাম, তার হাইটটা কতটুক হবে? জাস্ট সেটাকে মেইনটেইন করবে। আমরা সেটা বুঝতে পারবো যে এটার হাইট এতটুক দেবো। কারণ যে গাইডলাইন গুলো আমরা দেবো, গাইডলাইন বলতে এখানে আমরা গ্রিড বলতে পারি, গ্রিড। হ্যাঁ? যে তোমরা গ্রাফ পেপারে যেরকম বিভিন্ন কি দেখো? পয়েন্ট দেখো যে এক্স অ্যাক্সিস বা তোমার হরিজন্টাল আর ভার্টিক্যালি কিছু দাগ কেটে দেওয়া হয় আরকি। কিছু ব্লক তৈরি করা হয়। তো এখানেও ঠিক একই রকম গাইডলাইন্স বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে গ্রিডগুলা তৈরি করা। ভার্টিক্যালি আ কতটুক মানে কত মিলিমিটার, নরমালি এটা মিলিমিটারে হিসাব করা হবে। কত মিলিমিটার ডিসট্যান্সে আমরা ওই লাইনগুলাকে ড্র করব। ঠিক সেম ভাবে হরিজন্টালি যে লাইনগুলো ড্র করব সেগুলার তোমার ডিসট্যান্স কতটুক হবে প্রতিটা লাইনের। তো এই বিষয়গুলা নরমালি গাইডলাইন্স এর মধ্যে পড়ে। তো এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে লাইট বলা হচ্ছে। লাইট বলার কারণটা কি? লাইট বলার কারণটা হচ্ছে যে এই গাইডলাইন্স গুলা কিন্তু আমাদের ড্রয়িং না। আমাদের আসলে ড্রয়িং হচ্ছে কি? আমাদের ড্রয়িং হচ্ছে আমরা যে অবজেক্টটাকে ড্র করতে চাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ফোকাস। তো এখন যদি এই গাইডলাইন্স গুলাই যদি একটু বড় করে দেখাই, তো সেক্ষেত্রে কিন্তু ওই যে জিনিসটা আমরা ড্র করব সেটা কিন্তু লেজিবল হবে না। তো এটাকে লেজিবল করার জন্য আমাদের কি করতে হবে? এগুলো একটু লাইটলি আঁকতে হবে। হরিজন্টাল যে গাইডলাইন বা হরিজন্টাল যে লাইনগুলো আমরা ড্র করব পেপারে, তো সেগুলো কিন্তু একটু লাইট হতে হবে। লাইট মানে তো বুঝছো? কিরকম? লাইট মানে কিরকম বোঝাচ্ছি আমি? স্যার হালকা। হালকা। হালকা হতে হবে, তাই না? কারণ হালকা না হলে ওই জাস্ট আমি যে অবজেক্টটাকে ড্র করা আমার উদ্দেশ্য সেই মানে সেটা ফুলফিল হবে না। ওই অবজেক্টটা হয়তোবা দেখা যাবে না। তো অনেক সময় যেটা করতে হয় এগুলা না দিলেও কোনো সমস্যা নাই। যদি কেউ যদি এক্সপার্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে এই গাইডলাইনগুলা না দিলেও কোনো সমস্যা নাই। অনেক সময় ফ্রি হ্যান্ডে এঁকে ফেলা যায়। কিন্তু শুরুর দিকে যে মনে করো একটা ছোট বাচ্চা ক্লাস 1-2 তে পড়ে তাকে কিন্তু যে খাতাগুলা দেওয়া হয়, মনে করো ইংলিশ খাতা, বাংলা খাতা সেগুলো কিন্তু রুলটানা, তাই না? যাতে হাতের লেখাটা কি হয় একটু সোজা যায়, একটা স্পেস মেইনটেইন করতে পারে সেটা আরকি। তো এখানেও একই রকম যে যারা ইনিশিয়ালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখতেছে তাদের জন্য লেটারিং বা নাম্বারিং করার সময় এরকম একটা গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়। তো সেই গাইডলাইন্সটা আমরা দেখে আসছি বিভিন্ন রিজিয়নের জন্য আলাদা, আলাদা বিভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করে করতে হয়। তো বাংলাদেশে নরমালি আইএসও স্ট্যান্ডার্ড ফলো করতেছে। সেই অনুসারেই কিছু গাইডলাইন্স এখানে দিয়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে গাইডলাইনগুলো আমরা ইউজ করবো সেগুলো লাইট হবে আরকি। তো পরবর্তীতে আমাদের মানে প্রয়োজন ছাড়া যদি যখন প্রয়োজন হবে না তখন আমরা হয়তোবা গাইডলাইনগুলোকে মুছেও দিয়ে দিতে পারি। শুধুমাত্র তোমার লেটারগুলো থাকবে আরকি। তো তাহলে একটা পাইলাম লাইট হরিজন্টাল গাইডলাইন, যেটা দিয়ে আমরা জাস্ট ওই লেটার্স এর হাইটটাকে কি করব? জাস্ট রেগুলেট করব। আরেকটা হচ্ছে তোমার লাইট ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড গাইডলাইন। এখানে ভার্টিক্যাল একটা কথা আর ইনক্লাইন্ডও হতে পারে। কারণ আমরা যখন তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে সেখানে কিন্তু ভার্টিক্যাল ইনক্লাইন্ড দুটাই আসে। তো সেক্ষেত্রে দুটাই তোমাদেরকে মানে জানতে হবে। ভার্টিক্যাল হচ্ছে যখন লেটারটা লিখবা তখন একদম সোজা 90 ডিগ্রিতেই সোজা থাকবে। আমরা যেভাবে লিখি নরমাল খাতায় যেভাবে লিখি। অনেকেই আবার দেখবা যে একটু বাঁকা করে লেখে অনেকেই। সেটা হচ্ছে ইনক্লাইন্ড। মানে হরিজন্টাল লাইনের সাথে জাস্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে জাস্ট লিখলে যেটা হয় সেটা হচ্ছে ইনক্লাইন্ড। তো দুটার জন্যই গাইডলাইন আছে। তো এটা হচ্ছে জাস্ট স্পেস মেইনটেইন করা, যে ভার্টিক্যাল একটা লেটার লিখলাম তার সাথে পরবর্তী লেটার লেখার সময় যে স্পেসটা বা তার সাথে প্রপোর্শনালি আমি কিভাবে মেইনটেইন করতে পারি যে দেখতে স্পেস একই রকম মেইনটেইন করতেছি কিনা। তো ওইটা এনশিওর করার জন্য নরমালি ভার্টিক্যাল গাইডলাইন গুলাও দিয়ে দিতে হয়। তো ভার্টিক্যাল গাইডলাইন না দিলেও কোনো সমস্যা না, অনেকেই দেয় না। এটা চোখে দেখে জাস্ট অ্যাজিউম করে যে এটার দূরত্বের সাথে এটার দূরত্ব, এরপরে থার্ড যে লেটার তার দূরত্ব একই রকম হচ্ছে। এটা যদি কেউ চোখে দেখে বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে অনেক সময় দিতে হয় না। কিন্তু দিয়ে দেওয়াটা ভালো সবার মানে সবার জন্য একটা ইয়ে আরকি, একই রকম কমন একটা জিনিস। তো যেহেতু এটা লাইট দরকার, মানে আমাদের গাইডলাইনটা লাইট দরকার, সেজন্য যে পেন্সিলটা ইউজ করা হয় 4:6H। নরমালি এই ধরনের পেন্সিলগুলো যেগুলা দাগ টানলে এত বেশি হার্ডলি কি হবে না, মানে ডিপ হবে না আরকি, একটু লাইট দেখাবে। 4:6H এর মধ্যে যেকোনো একটা পেন্সিল ইউজ করতে পারো অথবা এসবিও ইউজ করতে পারো। যেটা আমরা দেখছিলাম এসবিও অথবা 2H ইউজ করা যাবে। এখানে 4:6H দিছে।
তো আমরা আগেই বলছি এস অথবা 2S এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করেও কিন্তু এই গাইডলাইনগুলোকে তোমরা ড্র করতে পারবা। কিন্তু লেটারিং করার সময় এস পেন্সিল ইউজ করলে হবে না, তখন তোমাকে 2B 4B 6B যেগুলো একটু গাঢ় মানে ডিপ, যাতে ডিপ কালারটা আসে। তো 2Bটা দেখতে পারো, 2B সিরিজটা আর একটু ভালো দরকার হয় 4B, সর্বোচ্চ 4B বা 6B 2B দিয়ে দেখতে পারো তোমরা যারা আঁকবা, যখন দেখবা যে যেটাতে ভালো আসে 2B ইউজ করে দেখবা যে ভালো আসে কিনা, গাঢ় হচ্ছে কিনা মানে লেখাটা। আর যদি 2B দিয়ে না হয় তাহলে 4B দিয়ে ট্রাই করবো আর কি, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, তাহলে এখানে পেন্সিলের জিনিসটা লিখে রাখতে পারো তোমরা, যে আমরা বললাম গাইডলাইন করার সময়, গাইডলাইনগুলো দেওয়ার সময় হরিজন্টাল ভার্টিক্যাল এস অথবা 2S যে কোনো একটা ইউজ করতে পারো, মানে SB অথবা 2S। আর যখন তোমরা লেটারিংগুলো করবা মানে ড্র করবা, তখন সেক্ষেত্রে 2B 4B 6B এগুলো যে কোনো একটা 2B দিয়ে ট্রাই করে দেখতে পারো, একদম গাঢ় হলেই বেটার আর কি। আচ্ছা, তাহলে এখন আসি ক্যাপিটাল লেটার লেখার সময় আমাদেরকে কিছু গাইডলাইন মেনটেন করতে হয়। তো এখানে হয়তোবা একদম লোয়েস্ট লেভেল যেটা ISOর যে একদম লোয়েস্ট যে গাইডলাইন সেটাই এখানে লিখে দেওয়া আছে। এটা চেয়ে হয়তো আরো বেশি, যার যেরকম কমফোর্ট ফিল করে এরকম আরো কিছু মানে বেশি ভ্যালু বিশিষ্ট এরকম কিছু হয়তোবা গাইডলাইন আমরা পরবর্তীতে একটা লিস্ট দেখব। যেমন এখানে বলছে যে তোমার যখন আমরা ক্যাপিটাল লেটার লিখতে যাব তখন কমনলি 3 মিলিমিটার হাই এরকম লেটারগুলোকে দিতে হবে, অর্থাৎ লেটার যেটা আমরা লিখবো তার যে হাইট সেটা যাতে 3 মিলিমিটার হয়। তাহলে 3 মিলিমিটার মানে বুঝতে পারছো যে কতটুকু, মানে অনেক বড় নাকি অনেক ছোট? ছোট। অনেক ছোট না? কারণ আমরা জানি হচ্ছে কি 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত? মিলিমিটারে কনভার্ট করলে কত হয় 1 সেন্টিমিটারকে? 10 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার থেকে এই 3 মিলিমিটার মানে অনেক ছোট। তোমরা স্কেলে খেয়াল করে দেখবা যে 1 সেন্টিমিটার হয়তো বা একটু সামান্য জায়গা, তার থেকেও অনেক কম। তাহলে 3 মিলিমিটার দিয়ে তুমি যদি এত বড় একটা শীটে এটা ড্র করো, সেটা কিন্তু অনেক ছোট দেখাবে, মানে একদম ছোট। এত ছোট আঁকলে হবে না, তোমার ওই ড্রয়িং পেপারে কিন্তু আরেকটু বড় করতে হবে। তো সেটা আমি বলে দেবো যে কতটুকু করবা। এটা হচ্ছে জাস্ট একটা গাইডলাইন দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে একদম মিনিমামটা, যে তোমার ISO যে স্ট্যান্ডার্ড সেটার একদম মিনিমামটা হচ্ছে 3 মিলিমিটার হাইট হতে হবে ক্যাপিটালের জন্য। হ্যাঁ, এটা 3 পরে তোমার 4 বা এরপরে 10 20 30 40 হ্যাঁ এতটুকু হয়তো বা বাড়তে পারে, সেটা আমরা দেখব। আর যে স্পেসটা, সেই স্পেসটা হয়তো বা ফুল হাইট অফ দ্য লেটার, যে আমরা লেটারটা ইউজ করতেছি, যেমন মনে করো 3 মিলিমিটার আমরা ধরলাম। এখন এখানে স্পেস বলতে কোনটাকে বোঝাচ্ছে? লাইনের মধ্যে স্পেস, লাইন বলতে আমরা একটা লাইন লিখলাম মনে করো উপরে, এবং এরপরে নিচে যখন আরেকটা লাইন আমরা ড্র করব, তখন মধ্যবর্তী যে স্পেসটা, সেই স্পেসটা যে হাইট আমরা দিয়েছি তার সমান হতে পারে, অথবা থার্ড মানে তোমার 4 ভাগের 3 ভাগ হতে পারে। পুরো জিনিসটাকে 4 ভাগ করার পরে যে 3 ভাগ, সেই 3 ভাগের সমান হতে পারে ওই স্পেসটা। মনে করো এই যে আমরা গাইড, 75 হ্যাঁ কিছু বলছো, কেউ একজন কিছু বলছে মনে হয়, আবার একটু বলো। না স্যার এমনি 75% এরকম মনে হয়েছে এই কারণে 75 হ্যাঁ ওরকম বলতে পারো, 100 এর মধ্যে 75 যদি 4 ভাগ করো 4, হ্যাঁ ওইরকম বলতে পারো। যেমন এটা এই যে গাইডলাইন্স ফর ক্যাপিটাল লেটার্স, এই লাইনের সাথে এই লাইনের যে স্পেসটা, এই যে মনে করো মধ্যখানে যে জায়গাটা বাকি থেকে গেছে আর কি দুইটার, তাহলে সেটা হতে পারে তোমার 4/3 মানে 4 ভাগের 3 ভাগ, অথবা হতে পারে ফুল হাইটও ধরতে পারো। এটা মনে করো গাইডলাইন লেখার জন্য যতটুকু তুমি হাইটের নিচো আর কি, তাহলে এই স্পেসটাও ঠিক ততটুকু ধরেও করতে পারো, অথবা তার চেয়ে একটু কম হবে 4/3 করলে অতটুকু করতে পারো। আচ্ছা, তো ভার্টিক্যাল গাইডলাইন্স যেটা আমরা ইউজ করি, ভার্টিক্যাল বলতে জাস্ট এই লম্বালম্বি আর কি। তো সেই গাইডলাইনটা হয়তোবা সবসময় ইউজ না করেও করে ফেলা যায়, যেটা আমরা বলছিলাম যে আমাদের চোখে যেটা দেখে এজিউম করে যেটা আমরা দিই, অনেক সময় সেটাও করা হয়ে থাকে, অথবা দিলেও দিতে পারো, যে একটা নির্দিষ্ট মেজারমেন্ট মেনটেন করে সেটা করতে পারো আর কি। ঠিক আছে, তো ভার্টিক্যাল লাইনটা জাস্ট ওই স্পেসটাকে ইউনিফর্ম, মানে জাস্ট এই একটা লেটার লিখলাম, আরেকটা লেটার লেখার যে কতটুক যাবে মানে দেখতে যাতে সুন্দর লাগে আর কি, জাস্ট ওটার জন্য নরমালি ভার্টিক্যাল গাইডলাইনটাকে মেনটেন করা হয়ে থাকে আর কি। আর যে ইনক্লাইন্ড, যখন আমরা ক্যাপিটাল লেটারকে ইনক্লাইন করব, মানে এখন কিছুক্ষণ আগে বললাম ভার্টিক্যাল ক্যাপিটাল লেটার আর কি, ভার্টিক্যালি যখন ড্র করব, আর যখন ইনক্লাইন্ড ক্যাপিটাল লেটার ড্র করব, তখন সেক্ষেত্রে
হরিজন্টাল গাইডলাইন এটার জন্য মানে তোমার ইনক্লাইন্ড ক্যাপিটাল লেটারের জন্য যে হরিজন্টাল গাইডলাইন যেভাবে ফলো করতেছি ঠিক একই স্পেস মেনটেন করতে হবে ভার্টিক্যাল ক্যাপিটাল লেটারিং এর জন্য একই ওয়েতে। তো ইনক্লাইন্ডের জন্য যেমন আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে ইনক্লাইন নরমালি হরিজন্টালের সাথে 68.2 ডিগ্রি ইনক্লাইন করা হয়। যে লাইনগুলা যে স্ট্রোকগুলা দেওয়া হবে কোন একটা লেটার ড্র করার সময় তো সেক্ষেত্রে ওইটা 68.2 ডিগ্রি মেনটেন করা হয় আমেরিকান স্ট্যান্ডার্ডে, হয়তো বা আইএসওতে আর 75 ডিগ্রি হতে পারে। তো আমরা যেটা করব 75 ধরেই করব, যখন তোমরা করবা তোমাদেরকে 75 ধরে করতে হবে আর কি। তো এক্ষেত্রে আমরা যে স্কেলগুলো ইউজ করি যেমন টি স্কেল লাগবে এবং যে ট্রায়াঙ্গেল বলতে সেট স্কয়ার, যে দুটো স্কয়ার, একটা হচ্ছে 45 অ্যাঙ্গেল দিয়ে যে ট্রায়াঙ্গেলটা আছে আর একটা হচ্ছে 30-60 দিয়ে যে অ্যাঙ্গেলটা আছে যেটাকে আমরা সেট স্কয়ার বলে থাকি আর কি। সেই সেট স্কয়ার এবং টি স্কয়ার দিয়ে নরমালি আমরা এই লেটারিং গুলা করে ফেলতে পারি খুব সহজে। অথবা ড্রাফটারও একটা আছে, ড্রাফটার যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে জিওমেট্রি বক্সের টি স্কয়ারটা তোমরা কিনে নিতে পারো, কারণ টি স্কয়ারটা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এত বড় শীট। তাহলে এখন এই শীটকে পুরা শীটের মধ্যে লাইন ড্র করা এবং অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখার জন্য কিন্তু টি স্কয়ারটা ইম্পর্টেন্ট। তো সাথে বাকি যে স্কেলগুলো আছে যে সেট স্কয়ার আর যে হরিজন্টাল যে বিভিন্ন ধরনের বিভিন্ন মেজারমেন্টের ডেসিমিটার, মিটার, সেন্টিমিটার দাগাঙ্কিত যে স্কেলগুলো আছে তাহলে সেই স্কেলগুলোও কিন্তু দরকার পড়বে। আচ্ছা, তো এরপরে আমরা দেখি তাহলে গাইডলাইন্স ফর লোয়ার কেস লেটার্স বা স্মল লেটার যেগুলোকে আমরা বলতেছি। তো স্মল লেটারের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে 4টা লাইন নরমালি ড্র করা হয়। একটা হচ্ছে ক্যাপ লাইন থাকে, এটা হচ্ছে ওয়েস্ট লাইন থাকে, আর এটা হচ্ছে বেস লাইন এবং এটা হচ্ছে তোমার ড্রপ লাইন। এই 4টা লাইন প্রথমে ড্র করা হয়। 4টা লাইনের মধ্যে নিচের লাইনটা দেওয়া হয় যে এই 5টা লেটার ড্র করার জন্য, কারণ পি, কিউ, জি, জে, ওয়াই এগুলো কিন্তু নিচের দিকে একটা অংশ আসে আমরা জানি এই 5টা লেটার। বাকি লেটারগুলো কিন্তু ঠিক মিডলে থাকে আর কি, যেটাকে আমরা বলতেছি ওয়েস্ট লাইন আর বেস লাইন, এই দুটার মধ্যেই থাকে। ক্যাপ লাইন দিয়ে শুরু করতে হয় অনেক সময় অনেকগুলো লেটারে। তবে যেমন মনে করো এ লেখার সময় কিন্তু আমরা ওয়েস্ট লাইন আর বেস লাইনের মধ্যবর্তী লিখতে পারি। আর ক্যাপ লাইনে যায় হচ্ছে তোমার কি বি, এরপরে ডি, এই সকল লেটারগুলো ক্যাপ লাইনে যায়। তো ড্রপ লাইনটা যেহেতু শুধুমাত্র 5টাতেই ড্রপ লাইনটা লাগতেছে, অনেক সময় এই লাইনটা না দিলেও কোনো সমস্যা নাই, আমরা 3টা লাইন দিয়েও কিন্তু এটা ড্র করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, তো এক্ষেত্রে স্পেসিংটা কিরকম হবে আমরা সেটা দেখব পরবর্তীতে। তো যাই হোক আমরা তাহলে মোটামুটি দেখলাম যে ক্যাপিটাল লেটার এবং লোয়ার কেস লেটার্স গুলো আমরা কিছু নির্দিষ্ট গাইডলাইন মেনটেন করে আমরা কি করতে পারি, লিখতে পারি। ওকে, এখন কিভাবে লিখবো সেই জিনিসটাতে আমি আসতেছি। তো প্রথমে এর আগে আমি আসি যে স্ট্রোক লেটারিংটা কি, স্ট্রোকটা কি, সিঙ্গেল স্ট্রোক যে কথাটা বললাম সেটা কি। ওকে, তো স্ট্রোক হতে পারে তোমার ভার্টিক্যাল হতে পারে অথবা ইনক্লাইন্ডও হতে পারে। তো এই স্ট্রোক, সিঙ্গেল স্ট্রোক দিয়ে নর্মালি খুব সহজেই আমরা যে কোনো একটা লেটারিং করতে পারি। তো যার কারণে এই সিঙ্গেল স্ট্রোকটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তো এই স্ট্রোকিং বিষয়টা যে সিঙ্গেল স্ট্রোক দিয়ে লেটারিং করতেছি তাহলে সেই জিনিসটা কিন্তু প্র্যাকটিস, শুধুমাত্র যে প্র্যাকটিস করলে হবে না, এটা আগেই বলছি যে এটার সাথে এফোর্ট লাগবে, মানে প্যাশন্স, এফোর্ট, মানে মনোযোগ সহকারে করতে হবে। তো যারা মনে করে একদম অনেক ট্যালেন্ট ওরাও কিন্তু যে পারবে ওরকম কোনো কথা না, কারণ এটা কিন্তু প্র্যাকটিস সাথে হচ্ছে এফোর্ট, দুটাই দরকার আছে। তো যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখিয়েছি স্ট্রোক জিনিসটা ভালো করে বোঝার জন্য। যেমন এখানে আই লেটার, ওকে, এখানে এটা আছে আই ড্র করছে, তাহলে আইটা আমরা দেখতেছি ওয়ান স্ট্রোক। এটা জাস্ট আমরা একটা লাইন ড্র করলে স্ট্রেইটলি হয়ে যাচ্ছে। যেমন এটা হচ্ছে স্ট্রেইট, এরপর হচ্ছে স্ল্যান্টেড, স্ল্যান্টেড মানে হচ্ছে একটু বাঁকানো আর কি, ইনক্লাইন্ড। এরপরে হচ্ছে তোমার হরিজন্টাল, তারপর হচ্ছে কার্ভ। আমাদের মেইনলি এই ধরনের স্ট্রোক গুলাই কাজে লাগাতে হবে যখন আমরা লেটারিং গুলা করব, কারণ দেখবা যে লেটারিং গুলাতে এই প্রত্যেক ধরনের, এই যে আমরা 4 ধরনের দেখিয়েছি এখানে, 4 ধরনের তোমার কি এই 4 ধরনের টাইপে, মানে 4 টাইপেরই স্ট্রোক আমাদের দরকার পড়বে। অনেক সময় স্ট্রেট দিতে হচ্ছে, আবার অনেক সময় স্ল্যান্টেড দিতে হচ্ছে, অথবা অনেক সময় হরিজন্টালি দিতে হচ্ছে, আবার অনেক সময় কার্ভড দিতে হচ্ছে। এই ধরনের লেটারগুলা যখন আমরা করতে যাব তখন দেখতে পাবো আর কি। তো যেমন এক্সাম্পল দিয়ে দেখাইছে এখানে, আই হচ্ছে জাস্ট সিঙ্গেল স্ট্রোক, স্ট্রেট দিয়ে মানে আমরা করতে পারি। আবার যখন আই লিখতে যাচ্ছি এখানে 3টে স্ট্রোক ইউজ করতে হবে। 3টে স্ট্রোকের মধ্যে 2টে স্ট্রোক হচ্ছে স্ল্যান্টেড অথবা ইনক্লাইন্ড, আরেকটা হচ্ছে তোমার হরিজন্টাল। আবার যখন বি লেটার লিখতে গেছে, বিটা হচ্ছে তোমার কয়টা,
এখানে স্ট্রোক কয়টা দেখা যাচ্ছে? 6টা স্ট্রোক লাগবে, তাই না? একটা হচ্ছে এই যে 1 নাম্বারটা হচ্ছে তোমার সোজা, যেটা আমরা স্ট্রেইট। 2 নাম্বারটা হচ্ছে কি জাস্ট হরিজন্টাল, এতটুকু পর্যন্ত আমার এই যে কার্সর যতটুকু আসতেছে হরিজন্টাল। ওকে, এরপরে 3 নাম্বারও হচ্ছে একটা হরিজন্টাল, 4 নাম্বারও হচ্ছে একটা হরিজন্টাল, 5 নাম্বার হচ্ছে কার্ভড, 6 নাম্বারও হচ্ছে কার্ভড। তাহলে আমার কয়টা লাগতেছে? টোটাল 6টা স্ট্রোক ইউজ করতে হবে। ওকে, সবগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্রোক, মানে জাস্ট ওয়ান লাইন, একটা লাইন দিয়ে আমাকে ড্র করতে হচ্ছে। আর এই 4 ধরনের যে আমরা কি দেখতে পাচ্ছি যে লাইনগুলার মানে স্ট্রোকগুলার যে ফরমেশন, তো এই ফরমেশনগুলো আমাকে ইউজ করতে হবে লেটারিংগুলো করার জন্য। আচ্ছা, এখন একটা নির্দিষ্ট রুলসে আসি যে অর্ডারস অফ স্ট্রোকস, যে স্ট্রোকগুলো আমরা ইউজ করতেছি তার অর্ডারটা কীরকম হবে। তো এই অর্ডারটা মেনটেন করার জন্য নর্মালি কিছু গ্রুপ করে ফেলা হয়েছে, এই যে ভার্টিক্যাল ক্যাপিটালগুলো লেখার জন্য আর কি। নর্মালি এখানে ক্যাপিটাল দিয়ে দেখানো হয়েছে। তো ভালো এই লেটারিং করার জন্য আমাকে কিন্তু এই স্ট্রোকটা মেনটেন করতে হবে অবশ্যই, যে অর্ডারটা। যেমন আমরা যদি দেখি যে যে স্ট্রোকটা ইউজ করছি তার যে স্লোপ, সেই স্লোপের অর্ডারটা কীরকম, অথবা যে স্ট্রোক আমরা তৈরি করতেছি বা দিচ্ছি তার ডিরেকশনটা কোনটা কোন দিকে, তাহলে সেই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা ভালো একটা লেটারিং নর্মালি করতে পারবো। তো এক্ষেত্রে কিছু গ্রুপ তৈরি করা হয়েছে, এটা নির্দিষ্ট গ্রুপ। যেমন আমরা এখানে দেখতেছি কয়টা গ্রুপ? 7টা গ্রুপ, তাই না? 1 2 3 4 মেবি 7টা গ্রুপ। এখানে 7টা গ্রুপ করা হয়েছে, যেমন আইএসটি গ্রুপ। তাহলে এই গ্রুপ করার কারণটা হচ্ছে যে প্রতিটা লেটার লেখার জন্য একই রকম রুল ফলো করতে হয় বা একই ওয়েতে যাইতে হয়। তো সেই অনুসারে এখানে ওই 26 লেটার্সকে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছে। যেমন আইএসটিতে আইটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, তাই না? এটা সব জায়গায় লাগবে। আমরা মানে স্ট্রেট লাইন যেটা ড্র করতেছি সেটা একটা আইয়ের মতো হয়ে যাচ্ছে। তাহলে আইটা হচ্ছে একটা ফাউন্ডেশন স্ট্রোক। তো আইটা আমরা জাস্ট একটা লাইন দিয়েই স্ট্রেট লাইন দিয়ে নর্মালি রিপ্রেজেন্ট করি। আর যখন এজ ড্র করতে যাব, তো সেই এজটা দেখো জাস্ট 2টা আই, মধ্যখানে একটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। এরপর টি যখন করতে যাব, প্রথমে আমরা উপরের যে লাইনটা সেটা ড্র করে নিচে হচ্ছে জাস্ট আই এর মতো যে অংশটা, মানে 2টা স্ট্রোকে এটা শেষ করতে পারি। তাহলে আইসটা হচ্ছে প্রায় একই দাসের আর কি, একই ধরনের। আবার যখন এলইএফ দেখতে যাব, তাহলে এলটা তৈরি করা হয়েছে তোমার 2টা স্ট্রোক ইউজ করে। প্রথমটা হচ্ছে একটা তোমার স্ট্রেট লাইন, পরেরটা হচ্ছে একটা হরিজন্টাল, নিচের দিকে আমরা যদি যাই আর কি। আর ই যখন করতে যাব, তাহলে ইর বিষয়টা কিরকম? ইর জন্য একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে কিরকম, ইর একটা অংশ কিন্তু এল এর সাথে মিলে যায়। আমরা যখন দেখবো যে প্রথমে এল মনে করো আমরা এঁকে ফেললাম, তাহলে ই করার জন্য আমাদের কিন্তু বাকি 2টা আরো হরিজন্টাল লাইন ড্র করতে হবে। তো সেটা যখন করতে যাবো, প্রথমে আমাকে উপরের অংশটা আঁকতে হবে। তো আফার যে স্ট্রোকটা, সেই স্ট্রোকটা কিন্তু নিচের যে অংশটা, নিচের যে স্ট্রোকটা আমরা এল এর জন্য আঁকছিলাম, তাহলে সেই স্ট্রোক থেকে হালকা একটু শর্টার হবে, একটু ছোট হবে। আর মধ্যখানের যেটা থার্ড, সেটা আরো ছোট হবে। তাহলে এটা মেনটেন করতে হবে আমাকে। যখন তোমরা ড্র করতে যাবা, এখানে একটা চার্ট দেওয়া আছে, এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টেও কিন্তু পুরো এক্সাম্পলটা খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম এই যে গ্রুপিংটা, এই যে এরপরে আসতেছে এলইএফ। তাহলে ইতে আমরা দেখছিলাম যে কি আছে, এটা হয়তো অনেকটা এল এর মতো। বাকি যে 2টা স্ট্রোক সেটা যখন ড্র করতে হবে তখন একটা রুল মেনটেন করতে হচ্ছে আর কি। উপরের অংশটা লেখার সময় হয়তো একটু বড় করে নিতে হবে, আর মধ্যখানেরটা আরেক মানে বড় না, ছোট, মানে ঠিক নিচেরটা চেয়ে একটু ছোট, আর মধ্যখানেরটা দেওয়ার সময় আরেকটু ছোট করতে হবে। আর এফটা হচ্ছে ই কে ফলো করবে। তাহলে ঠিক একইভাবে যখন বি একে, এই বিটা হচ্ছে যে এ এর মতোই, শুধু মধ্যখানের যে অংশটা সেটা নাই আর কি। মানে একই ওয়েদের আমরা বি যতটুক নেব এ ততটুকুই, বা এ যতটুক নেব বিও ততটুক নিতে হবে আর কি। আর কে যখন ড্র করতে হবে, কের যে স্ট্রাইকটা মানে যে স্টেমটা, তো সেটা ড্র করার সময় প্রথমে মনে করো তো আয়ের মতোই। পরেরটা হচ্ছে জাস্ট সেকেন্ডটা হচ্ছে উপরের অংশটা, মানে সেকেন্ড স্ট্রোকটা। উপরের অংশ যখন আঁকা হবে, তখন দেখতে হবে যে
নিচের থেকে মানে বটম থেকে 1/3 অফ মানে 3/1 ভাগ উপরে যাতে হয়। যেমন মনে করে এই ক্যাটা যখন ড্র করা হবে, এই যে কে, তাহলে এই যে উপরে এটা হচ্ছে সেকেন্ড স্ট্রোক, যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে সেকেন্ড স্ট্রোক। তাহলে সেই সেকেন্ড স্ট্রোকটা যাতে এই পুরা যে হাইট তার 3/1 বটম থেকে 3/1 ভাগে হয় আর কি। যেমন এখানে কয়টা? এখানে 6টা ঘর আছে। তো 6টা ঘর হচ্ছে এখানে 3টা করে মানে তোমার 2টা করে, ঠিক আছে? নিচ থেকে 2টা করে কিন্তু কি হবে? এটা শুরু করতে হবে। আর যে অংশটা ওইটার একটা শাখা হিসেবে যাবে। থার্ড যে স্ট্রোকটা সেটা ওইটার শাখা হিসেবে যাবে। তো এটা হচ্ছে কে এর জন্য। তারপর হচ্ছে MW। তো এম হয়তোবা জাস্ট কিছু কনজিকিউটিভ স্ট্রোকস, যেমন মনে করো এখানে কয়টা? প্রথমে দুই পাশেরটা দিয়ে দিলে এরপরটা আছে বি এর মতো, বি অংশটা এখানে দিয়ে দিলে স্যার হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যার আমরা যে পেপারটা নিব ওখানেও কি স্যার গ্রাফ থাকবে? না না থাকবে না, তোমাদের করতে হবে সেটা, তোমাদের ড্র করতে হবে। স্যার গ্রাফ ব- কোড ড্র করতে হবে পেপারে? হ্যাঁ হ্যাঁ, গ্রাফ ড্র করতে হবে। ওই যে বললাম না গাইডলাইন্স কি জন্য পড়াইছি তাহলে, যদি এখানে দিয়ে দেওয়া থাকে আর গাইডলাইন্স পড়ানোর দরকার ছিল। জি স্যার বুঝতে পারছি। ওগুলো লাইট করে বললাম না, ওইটা লাইট করে করতে হবে, এই জন্য পেন্সিলও ভিন্ন ইউজ করতে হবে। আর জি এরপরে স্যার। হ্যাঁ, মধ্যখানের গুলো তো হার্ড একটু ডিপ করতে হবে আর কি। তাহলে MW হচ্ছে দুটো একই, জাস্ট একই ধরনের, উইথ একই হবে। জাস্ট কিছু স্ট্রোক মানে স্ট্রোক গুলা কনজিকিউটিভ স্ট্রোক। তো এনও তোমার এন হয়তো বা উইথটা একটু ছোট হবে, এনও প্রায় একই রকম, এনের মতোই বলতে গেলে এমটা। এখানে দেখানো হয়েছে গ্রুপ কালার করা হয়েছে যেগুলো একটু ডিফারেন্ট, সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে যেগুলো একটু কঠিন টাইপের হতে পারে আর কি। এরপরে ও কিউ সি জি, এই তিনটা হচ্ছে একই ধরনের বলতে গেলে। যেমন ওটা হচ্ছে একটা ফুল সার্কেল, তাহলে ও ফুল সার্কেল হলেও আমাকে এখানে কিন্তু দুটো স্ট্রোক ইউজ করতে হবে, দুটা হাফ সাইকেল ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে লেফট সাইডের যে সার্কেলটা সেটা একটু বড় হতে হবে আর কি। মানে তোমরা যখন ড্র করবা সেন্টারে বসিয়ে লেফট সাইডটা একটু বড় করে করতে হবে। কিউ ও এর মতোই, জাস্ট মিডল থেকে একটা কিউ এর যে নিচের যে অংশটা সেটা ড্র করতে হবে। আর এখানে 3টা স্ট্রোক হবে আর কি। সিও একই অবস্থা, দুটো স্ট্রোক হবে। সেটা এখানে দিয়ে দেওয়া আছে মেবি। এই যে সি, এই যে সি হচ্ছে দুটো স্ট্রোক, বাম পাশেটা একটু বড় হবে। এরপরটা একটু ছোট হবে, যেমন এখানে 2 লেখা আছে। আমরা যদি এখানে দেখি এখানে 2 লেখা আছে, 1 2। ও হচ্ছে 1 2, স্ট্রোকগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখানে সেন্টারে বসিয়ে কম্পাস দিয়ে এই বাম পাশেরটা একটু বড় হবে আর ডান পাশেরটা একটু ছোট হবে আর কি। এরপরে জি দেখতেছি আমরা 3টে স্ট্রোক। এখানে মোটামুটি স্ট্রোকগুলো লিখে দেওয়া আছে, নাম্বারের জন্য কয়টা স্ট্রোক কিভাবে আমরা রাখবো সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তোমাদের শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে আর কি, ঠিক আছে? এরপরে ডি ইউ যে গ্রুপ, এটার একই অবস্থা। ডি হচ্ছে যে ডিতে একটা ভুল হয়, সেটা হচ্ছে যে মনে হচ্ছে এখানে ডি একটা স্ট্রোক, আসলে ডি হচ্ছে তোমার কয়টা স্ট্রোক? ডি হচ্ছে 2টা স্ট্রোক। একটা, 2টা কি 3টা দেওয়া যায়। একটা হচ্ছে কি তোমার স্ট্রেইট, এরপরে যে অংশটা সেটা হচ্ছে এখানে 2টা স্ট্রেট দিতে হবে আমাকে, এখানে 2টা স্ট্রেট দিতে হবে। এই যে এখানে 2টা স্ট্রেট, একটা প্রথম হচ্ছে এ স্ট্রেটটা, আবার এখানে হচ্ছে এ স্ট্রেটটা, তারপর হচ্ছে কার্ভটা, ঠিক আছে? অনেক সময় তোমরা আঁকার সময় যদি দেখো যে পুরোটাই কার্ভ করে ফেলো কিন্তু হবে না। এখানে উপরে 2টা স্ট্রেট দিতে হবে প্রথমে, উপরে নিচে, এরপরে সেই অংশটাকে একটা কার্ভ দিয়ে কি করতে হবে? ক্লোজড করে দিতে হবে। এরপরে ইউ, ইউটা হচ্ছে কিসের মতো? ইউটা হচ্ছে 2টা স্ট্রেট লাইন, মানে ডানে আর বামে, নিচের অংশটা হচ্ছে একটা কার্ভ। আর যেটা হচ্ছে ইউ এর অর্ধেক অংশ, আমরা যদি এই পাশের অংশটা যদি না লিখি যেটা হয় সেটা হচ্ছে জে। তাহলে যেগুলো একই ধরনের সেগুলোকে একই গ্রুপভুক্ত করা হয়েছে আর কি। তারপর পি আর বি, পিটা হচ্ছে যে কিরকম তোমার একটা স্ট্রেট লাইন প্রথমে, এরপরে 2টা হরিজন্টাল, এরপর হচ্ছে কি একটা কার্ভ। এখানে পিটা দিছে কিনা, যেখানে 3টা খেয়াল করে দেখো, 1 2 3, তাহলে 3টা দিয়ে করা যাচ্ছে। 3 নাম্বার যেটা সেটা পুরোটাই কভার করবে। 2 নাম্বার হচ্ছে মনে করে এতটুক, এখানে দাগ দেওয়া আছে, এরো সাইন হচ্ছে এই যে এতটুক। এরপর 3 নাম্বারটা হচ্ছে এখান থেকে শুরু করে পুরোটা কভার করবে, ঠিক আছে? তো তোমাদের পুরো জিনিসটা একই মানে একটা টানেই করতে হবে এরকম না, তুমি পেন্সিল তুলে আস্তে ধীরে করতে পারো, যাতে ঠিক এরকম হয় আর কি, প্রপোর্শনটা যাতে ঠিক থাকে। আরটা হচ্ছে জাস্ট ওই পিটা আঁকার পরে জাস্ট একটা অংশে গিয়ে কি করা, একটা নিচের দিকে লাইন ড্র করা, যেটা আমরা দেখতেছি। তাহলে এখানে 4টা স্ট্রোক লাগবে, একটা স্ট্রোক এক্সট্রা পি এর তুলনায়। এরপর বিটা হচ্ছে কিরকম, বিটা আমরা দেখতেছিলাম যে এখানে হয়তো বা 5টা বা 6টা স্ট্রোক ইউজ করা যায়, নর্মালি 6টাও করতে পারো। এগুলো তো অনেক সময় দেখবা যে এখানে যেমন আমরা পিতে বলতে পারি 1 2 3 4টে স্ট্রোক বলতে পারি, এখানে 3টা দেখিয়েছে, তোমরা 4টাও বলতে পারো,
কারণ এই দুটাকে স্ট্রেট লাইন ধরে এখানে কার্ভ একটা বলতে পারো। বি তেও একই রকম, একটা স্ট্রেট লাইন, 3টা হরিজন্টাল, 2টা কার্ভ। হ্যাঁ, তো বির দিকে খেয়াল করবা যে নিচের অংশটা একটু বড় হয়। এই যে এটা মেনটেন করতে হবে। ঠিক আছে, নিচের অংশটা একটু বড় করে করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের ক্যাপিটাল লেটারগুলার যে স্ট্রোক ইউজ করে গথিক লেটারগুলার আর কি, শুধুমাত্র আপার কেসের কিভাবে আমরা লেটারিং করব। তো এখানে খেয়াল করো যে এ বি সি ডি এফ জি, মানে এখানে সবগুলা দেখিয়েছে, জেড, এরপর সংখ্যাগুলো দেখিয়েছে। তো এটা যখন করতে যাবা তোমাকে যেটা করতে হবে, এই স্ট্রেট লাইনগুলো ড্র করতে হবে। স্ট্রেট লাইন বলতে কোনগুলো, যে গাইডলাইন্স গুলো আমরা যেটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে গাইডলাইন, তাহলে সেই গাইডলাইনগুলো প্রথমে ড্র করতে হবে। তো আমরা দেখতেছি প্রথমে এখানে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7টা, উপরের দিকে হচ্ছে 7টা, আর এদিকে হচ্ছে যতটুক নেওয়া যায় আর কি, তোমার যতটুক জায়গা দরকার হয়। এখানে প্রতিটা দেখো একটা করে স্পেস দিয়ে দেওয়া আছে, মধ্যখানে একটা করে স্পেস বাদ দিয়েছে আর কি, যেটা আমরা বলছিলাম প্রতিটা লেটারে যাতে একই ধরনের স্পেস থাকে আর কি, তাহলে সেটা মেনটেন করছে এখানে প্রতিটা একটা করে স্পেস। তো এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এ ও কিউ টি ভি এক্স ওয়াই জেড এগুলার লেন্থ এবং তার উইথ দুটা কিন্তু সমান হয়ে থাকে। যে কয়টা আমরা বলছি যে এ ও কিউ টি ভি এক্স ওয়াই জেড, এগুলোর ক্ষেত্রে হাইট এবং উইথ দুটাই মেইনলি সমান হয়ে থাকে। আর যখন এম এবং ডাব্লিউ যখন আঁকতে যাবা, তখন যেটা দেখা হয় সেটা হচ্ছে উইথটা হাইটের তুলনায় একটু বড় হবে। মানে যখন তুমি ডাব্লিউ আর যখন এম এই দুটো যখন ড্র করতে যাবা, তখন দেখবা যে উইথটা বেশি হাইটের তুলনায়। ওকে, বাকিগুলোতে যে বাকি যে এ, তারপর ও কিউ টি ভি এক্স ওয়াই জেড এগুলা কিন্তু সমান, মানে হাইট যতটুক তার উইথও ততটুক। তাহলে আমরা পাইলাম কি, এই যে এ ও কিউ টি ভি এক্স ওয়াই জেড তারপর এম ডাব্লিউ গেল, তাহলে বাকি যে লেটারগুলো আছে সেগুলাতে কিন্তু হাইটটা উইথের তুলনায় একটু বেশি হয়, বাকি রেস্টিং যে লেটারসগুলো আছে সেগুলাতে। ওকে, তো আমরা এই যে এ বি সি ডি মানে লেটারগুলো, আপার লেটার্সগুলো যেভাবে লিখতেছি, সংখ্যাগুলো আমাদের কিন্তু ঠিক একইভাবে কি করতে হবে, লিখতে হবে। তো এটার জন্য তোমাদের স্কেলিং করতে হবে। স্কেল দিয়ে প্রথমে এই গ্রিড লাইনগুলা বা যে গাইডলাইনগুলা, সেই গাইডলাইনগুলো আঁকতে হবে। তো এক্ষেত্রে তোমরা ধরতে পারো, তোমাদের যেহেতু পেপারটা মোটামুটি অনেক বড়, সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো সেটা কত, 35 মিলিমিটার ধরে নিতে পারো। মানে তোমার উপরের দিকে আর কি, ভার্টিক্যালি যে মিলিমিটার সেটা 35 মিলিমিটার ধরে নিতে পারো। এরপর প্রতিটা স্পেস, ডান দিকে স্পেস তুমি 5 মিলিমিটার করে ধরতে পারো, প্রতিটা যতটুকু লাগে আর কি। কারণ ভার্টিক্যাল লাইনগুলোর কতটুকু দরকার হয় সেটা তো তুমি মানে হয়তো বা কি তোমার পেপারের উপর ডিপেন্ড করে, তোমার পেপার যতটুকু বড় হয় তুমি ডান দিকে ততটুকু যেতে পারবা। কিন্তু এই যে যেটা বললাম, এটা 35 মিলিমিটার লং ধরে মধ্যখানের স্পেস হয়তো বা 20 মিলিমিটার ধরতে পারো। এখানে কত ধরছে কি জানি, হয়তো বা হাফ ধরতে পারো, 35 এর ওই যেটা দেখাইছিলাম 4/3 ধরতে পারো, অথবা সমানও ধরতে পারো, 35 মিলিমিটারও ধরতে পারো। 35 মিলিমিটার ধরলে একটু হয়তো বা অনেক বড় দেখাবে, তাহলে 4/3 ধরতে পারো। যে অংশটা তোমরা এই হাইটটা, মানে একটা নির্দিষ্ট হাইটে যেটা নেওয়া, তার 4/3। অথবা তোমরা 20 মিলিমিটার বা 50 মিলিমিটার ধরে জাস্ট এই স্পেসটা ঠিক রেখে এই লাইনগুলাকে মেনটেন করতে পারো, যেখানে প্রতিটা লেটারের মধ্যবর্তী যে স্পেস সেটা একটা করে, মানে 5 মিলিমিটার ধরতে পারো স্পেসটা, যাতে সবগুলাতে একই সমান থাকে, সেটা মাথায় রাখতে হবে আর কি। এটা কি বুঝতে পারছো? এখন আসলে এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না, মানে বোর্ডও নাই, আমার পেন্সিল দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। তো তোমাদের যেটা করতে পারি, স্যার হ্যাঁ স্যার আমাদেরকে একটা ডেমো দেখাইলে মনে হয় ভালো হতো, যে আমরা মানে পুরো পেজটাতে একটা ড্রয়িং আঁকলে বা একটা ইয়া করলে এটা কিভাবে করবো বা কিভাবে পুরোটা কমপ্লিট করব। স্যার আমরা তো আগে কখনো এটা দেখিও নাই, এজন্য স্যার। আচ্ছা, আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি, তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে জাস্ট কিভাবে ড্র করতেছে, যে তোমরা হরিজন্টাল যে আর গাইডলাইনগুলো করবা আর কি, গাইডলাইন যেটা মানে দেখবা সেই জিনিসটা কিভাবে ড্র করা শুরু করবা। মনে করো তোমাদের এটা হচ্ছে শীট, ঠিক আছে?
তাহলে এখন এই শিটে যেটা করা হবে 7:4 মানে হচ্ছে যে তোমার 7 গড় উপরের দিকে আর উইথ হবে তার 4 গড়। এটা কিন্তু রেশিও, এটা কিন্তু রিয়েল কোনো ভ্যালু না। রিয়েল ভ্যালু হয়তো বা যদি মিলিমিটারে নিয়ে যাই, যেমন তুমি 5 মিলিমিটার করে ধরলে 5 7 35, এদিকে হবে কত, প্রতিটার উইথ হবে 4 5 20 হবে আর কি, ঠিক আছে রিয়েল ভ্যালুটা। এটা রেশিও আকারে দেখাচ্ছে। উইথ হবে 4 আর তার হাইট ধরতে হবে 7। তার মানে 60টা ঘর হবে। কিছুক্ষণ আগে আমি যে শীটের মধ্যে যেটা দেখিয়েছিলাম 60টা ঘর হচ্ছে উপরের দিকে, আর তুমি ডান দিকে যতটুক ধরো একটা নির্দিষ্ট রেঞ্জ, যেমন এখানে 4 ধরা হচ্ছে 4টা ঘর। তাহলে 4টা ঘর মানে হচ্ছে যে তুমি যদি প্রতিটা 5 মিলিমিটার করে ধরো প্রতি ঘরের ভ্যালু, তাহলে 4 5 20 মিলিমিটার যাবে আর কি উইথটা, আর ভার্টিক্যালি যাবে 5 7 35 মিলিমিটার। তো এখন এই 35 মিলিমিটারকে তুমি গাইডলাইন হিসেবে তুমি কিভাবে এটাকে ড্র করবা, মানে তোমার গাইডলাইনগুলো কিভাবে দেবা, যে লাইট হরিজন্টাল লাইন, লাইট ভার্টিক্যাল লাইন। ভিডিও কি দেখা যাচ্ছে, ভিডিও স্পষ্ট করে? জি স্যার। জি স্যার। ওকে, তো এখানে প্রথমে যেটা করতেছে, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতেছে। টেকনিকটা একটু ভালো করে খেয়াল করো, যে যে কি করলো, টি স্কোয়ারটাকে নিচে দিল, টি স্কোয়ারের উপরে জাস্ট এই যেকোনো একটা স্কেল ধরে কিন্তু এখানে দেখো 35 মিলিমিটার, যেটা এখানে 7 ঘর করা হবে প্রতিটা 5 মিলিমিটার করে। তো সেহেতু একটা কি করলো, 35 মিলিমিটার একটা লাইন ড্র করলো ভার্টিক্যালি। এখন হরিজন্টালি জাস্ট যতটুকু দরকার হয় আর কি, তুমি যতটা লেটার লিখতে চাও সেটা করার জন্য এখানে হরিজন্টালি এটাকে ড্র করা হলো। তাহলে দেখো টি স্কোয়ারটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ টি স্কোয়ার না হলে এত লম্বা লাইনটা আঁকবা কিভাবে, মানে স্কেলিং হয়তো বা একটু সমস্যা। যেমন টি স্কোয়ার একটা কাজ করতেছে, তোমার এদিকে অ্যালাইনমেন্টটা করতেছে, যে তোমার বাম পাশের যে অংশটা পেপারের সেদিকে অ্যালাইনমেন্টটাও করতেছে। তো এই জন্য টি স্কোয়ারটা ইম্পর্টেন্ট ড্রয়িং এর জন্য। এখন যেটা করতে হবে খেয়াল করো, এই যে একটু অ্যাঙ্গেল করে একটা লাইন ড্র করতে হবে। এটা হচ্ছে একটা টেকনিক আর কি। তুমি সোজা সবগুলা কিভাবে সমান ভাগে ভাগ করবা, কারণ তুমি এমনি আঁকতে গেলে কিন্তু একটা বড় একটা ছোট হতে পারে হরিজন্টাল লাইনগুলা। তো এটা একটা লাইন ড্র করার পরে যেটা করতে হবে, কম্পাস দিয়ে একটা মানে উপযুক্ত একটা অংশ নিয়ে মানে তোমার সাইজটা একটু নির্দিষ্ট একটা সাইজ ধরে 7টা ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে 7টা ভাগ করা হচ্ছে, কারণ আমরা 7টা হরিজন্টাল লাইন ড্র করবো এদিকে। এখন যেটা করা হবে, জাস্ট একটা মানে শেষের লাইন থেকে এই জাস্ট এই কোণাটা কি করতেছে, জাস্ট কোণাটা যোগ করে দিচ্ছে, মানে সবগুলো যোগ করে দেবে। কোণার যে অংশটা সেখান দিয়ে শুরু করবে আর কি। এটার সাথে যে লাস্টের লাইন সেটা ঠিক একইভাবে তোমার উপরের দিকে উঠে যাবে, এভাবে উপরের দিকে সবগুলো লাইন অ্যাড করতে হবে। তো এটা করার জন্য এখানে আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যাতে এটা প্রপোর্শন মানে তোমার একই সমানভাবে যায়, মানে যা স্লাইডিং করার জন্য আরেকটা স্কেল, ওই তোমার যে দুটা সেট স্কোয়ার, আরেকটা স্কেলকে ঠিক এই নিচের দিকে ধরতে হবে। তাহলে এটা এইদিকে স্লাইড করবে, উপরের দিকে স্লাইড করে যাবে, যাতে সমান, মানে তুমি এখন দুটা পয়েন্ট তো পাচ্ছ না, জাস্ট একটা পয়েন্ট পাইছো, এখন আরেকটা পয়েন্ট কোথায় পাবা, এই আরেকটা পয়েন্টকে সেট করতেছে এই স্কোয়ার দিয়ে, তাহলে উপরের দিকে স্লাইড করতেছে। এটা জাস্ট একটা টেকনিক আর কি, যে তুমি লাইনগুলোকে কিভাবে একই রকম রাখবা। তাহলে এখানে 7টা দাগ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তোমাদের এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে আর কি, স্লাইডিং টেকনিকটা। এখন এখানে ম্যাপে দেখা যাবে যে সবগুলা কিন্তু আসলে 5 মিলিমিটার করে হয়েছে আর কি। আমরা যেহেতু 35 মিলিমিটার নিয়েছিলাম, এটা প্রত্যেকটা 5 মিলিমিটার করেই হবে। তো এটা করার কারণটা কি, এটা করলে সুবিধাটা কি, এটা করলে একটা সুবিধা হচ্ছে যে অনেক সময় তোমাকে, এটা তো আমি 35 বললাম, প্রতিটা 5 মিলিমিটার করে বাঁক আমরা হয়তো স্কেল দিয়ে মাপতেছি। তো এখন তোমরা কেউ একজন প্রশ্ন করতে পারো যে আমরা তো এটা স্কেল দিয়েও করতে পারতাম, যে এভাবে 5 করে, তাই না, 5 করে হরিজন্টাল লাইন ড্র করলে হয়ে যেত। এখন এই টেকনিকের কাজটা কি, তাহলে এখানে টেকনিকটা কাজ করতেছে অনেক সময় তোমাকে 35 মিলিমিটার না ধরে বলতে পারো যে 50 মিলিমিটার ধরো, একটা 50 মিলিমিটারের হাইটের একটা কি করো, মানে লেটারিং গুলা করো। তাহলে এখন 50 করলে তুমি 50 কে যদি মনে করো 7 ভাগে ভাগ করো, তাহলে 7 দিয়ে ভাগ করলে 50 কে ভাগ করলে কত হয়,
7 পয়েন্ট সামথিং। এখন পয়েন্টটা তুমি হিসাব করবা কিভাবে? ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় না? তো এখন এটাকে এরকম জিওমেট্রিক্যালি করলে দেখা যাবে যে এটা একদম সমান ভাগে ভাগ হবে। যে অংশটা আমাদের ক্যালকুলেটরের পয়েন্ট, যেটা আমরা স্কেল দিয়ে মাপলে হয়তোবা পয়েন্ট কি করতে পারবো না, বসাতে পারতেছি না। সেই জিনিসটা এই জিওমেট্রিক্যাল যে প্রসিডিওর, তাহলে সেই জিওমেট্রিক্যাল প্রসিডিওরটা কি করতেছে আমাকে, ওটা হেল্প করতেছে আর কি। ঠিক আছে? তাহলে প্রতিটা সমান ভাগে ভাগ দেখাচ্ছে এখন। যদি এটা 35 না ধরে আমরা অন্য কোনো কিছু ধরতাম, তখন হয়তোবা দেখা যাইতো যে তাও কিন্তু সমান ভাগে ভাগ সেটা বোঝাতো আর কি। হয়তোবা স্কেল দিয়ে যেটা মাপা সম্ভব না, সেটা আমাকে এই জিওমেট্রিক্যাল তোমার যে প্রসিডিওর সেটা কিন্তু আমাকে দিচ্ছে। তাহলে আমরা দেখলাম কি সবগুলো হরিজন্টাল লাইনগুলো ড্র করে ফেলা হয়েছে। তাহলে এখন দেখতে হবে যে ভার্টিক্যাল লাইন আঁকতে হবে আমাদের, কিন্তু ভার্টিক্যালগুলো যে স্পেসিংটা ঠিক রাখার জন্য ভার্টিক্যাল লাইন কীভাবে আঁকবো, এটার জন্য যে 45 যে সেট স্কোয়ারটা আছে, তাহলে সেটাকে কাজে লাগাতে হবে আর কি। 60-30 দিয়ে হবে না, এটা করার জন্য 45 লাগবে। তো 45 এর যে সেট স্কোয়ারটা সেটা নিয়ে ঠিক এইভাবে এখানে যেভাবে দেখাচ্ছে, ঠিক কর্নারে ধরতে হবে এবং নিচে দেখো, নিচে ওই সেট স্কোয়ার টি স্কোয়ারটা যাতে স্লাইডিং করা যায় আর কি, সমান থাকে, সেটা করার জন্য এই যে স্লাইডিং করার জন্য নিচে এটাকে ধরা হয়েছে। কর্নারে ধরে উপরের দিকে জাস্ট ইনক্লাইন্ড একটা লাইন, স্ট্রেট লাইন মানে ইনক্লাইন্ড লাইন ড্র করলো। তাহলে উপরের অংশটা যে জায়গায় ইন্টারসেক্ট করছে সেই জায়গায় এটাকে স্লাইডিং করে ওই প্রান্তটা এনে আরেকটা ইনক্লাইন্ড লাইন নিচের দিকে ড্র করা হবে। এটা ট্রায়াঙ্গেল হয়ে যায় মতো আর কি। তাহলে স্লাইডিং করে করে এভাবে কি যতটুকু দরকার হয় আর কি, মানে যাতে একই অ্যালাইনমেন্ট ঠিক থাকে, এভাবে জাস্ট পুরো লাইনটাকে ড্র করে ফেলছে আর কি। তাহলে এগুলো কিন্তু লাইট পেন্সিল দিয়ে করতে হবে, যেমন HB অথবা 2H, যাতে খুব কম দেখা যায় আর কি। তো এখন কি করতে হবে, এখন ভার্টিক্যাল লাইন আঁকতে হবে। প্রতিটা পয়েন্টেই তুমি জাস্ট স্কেল ধরে সোজা এঁকে দিলে ভার্টিক্যাল লাইনগুলো পেয়ে যাবা। তাহলে প্রতিটা পয়েন্ট, একদম প্রতিটা পয়েন্টে যে যে পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করছে প্রতিটা পয়েন্ট এভাবে ড্র করতে হবে আর কি, সবগুলা। তাহলে দেখো হয়ে গেল। তো বাকি যে মিডলের যে লাইনগুলা সেগুলা কিন্তু তোমরা চাইলে মুছে দিতে পারো, মানে হালকা করে দিতে পারো যাতে অন্ততপক্ষে বোঝা যায় লেখাগুলা। এই যে এখানে যে ইনক্লাইন লাইনগুলো আঁকা হয়েছে সেগুলো কিন্তু তোমরা চাইলে মুছে দিতে পারো, কারণ এগুলো আর দরকার নাই। আমাদের মেইনলি দরকার হচ্ছে যে ওই ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে গাইডলাইন বা যে লাইনগুলা, সেই লাইনগুলাই দরকার ছিল আর কি। তাহলে এখন আমরা যাচ্ছিলাম কিন্তু 7:4 অনুসারে। তাহলে 7 মানে হচ্ছে উপরের দিকে 7 ঘর কিন্তু হয়ে গেছে, আর এদিকে যেতে হবে 4 ঘর করে, প্রতিটা 4 ঘর করে, এবং প্রতি 1 ঘর করে কি মানে এখানে প্রতি ঘর মানে হচ্ছে 5 মিলিমিটার, সেটা আমরা আগেই দেখছি। তাহলে এখন দেখো প্রথমে এটা ড্র করতেছে কিভাবে। এটা হচ্ছে এখানে 4 ঘরের ঠিক মিডলও দিতে পারো, অথবা এখানে মিডলও দেয় না একদম ঠিক একটু। আচ্ছা এখানে কয়টা লাইন, এটা মিডলে হতে হবে আসলে, এখানে কয়টা লাইন দেখাচ্ছে একটু খেয়াল করে দেখো, এখানে কয়টা লাইন, যে এটা থেকে শুরু করলে 1 2 3 4 5টা লাইন, মানে এখানে 4টা ঘর মানে হচ্ছে 5টা লাইন। তাহলে 5টা লাইনের মধ্যে যে লাইনটা মিডল পড়ে আর কি, এই যে লাইনটা মিডল, তাহলে এই লাইনে এ এর ঠিক উপরের প্রান্তটা। আর আমরা দেখছি যে এ এর যে এই অংশটা কতটুকু হতে হবে বলছিল, এটা কিন্তু একটা গাইডলাইন আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে যে শীটটা দেখছিলাম, সেখানে কিন্তু একটা গাইডলাইন ছিল। এর জন্য মেবি সেটা 3rd হাফ ফ্রম দ্য বটম, মানে বটম থেকে 3rd হাফ, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কয়টা ঘর দেখাচ্ছে, 7টা ঘর। 7টা ঘর হলে কতটুকু যায়, 2 এর পরে হালকা একটু যায়, অথবা 3টাও দিতে পারো, এখানে 3টা দিছে আর কি, মানে 3 নাম তোমার 3টা ঘর পরে দিচ্ছে, অথবা 2টা ঘরের পরে যে কোনো একটা মিডল লাইনে 3rd হাফ হতে পারে আর কি।
তো এই লাইনটা কিন্তু থার্ড হাফ হতে হবে। তোমাদের যে শিটটা দেওয়া আছে সেই শিটে কিন্তু লেখা আছে এর থার্ড হাফ, যে গ্রুপগুলো দেওয়া আছে আর কি। তো এখানে হয়তো বা যদি 6টা গড় হইতো, তখন আমরা দেখতাম যে সেখানে ওই যে তোমার প্রথম 2টা গড়ের পরেই কিন্তু ওই মিডলের যে হরিজন্টাল লাইনটা সেটা দিতে হতো আর কি। তাহলে আঁকলো, আঁকার পরে ঠিক মধ্যখানের একটা স্পেস রেখে এরপরে বি আবার ড্র করা হবে। তাহলে খেয়াল করো একটা স্পেস দেওয়া হয়েছে 5 মিলিমিটার। এরপরে বির জন্য আবার ঠিক একইভাবে 4 গড়, যেহেতু আমরা উইথ 4 দিয়ে যাচ্ছি। তাহলে বি আঁকার জন্য যে স্ট্রোক আমরা দেখছিলাম, ওকে, স্ট্রোকটা কিরকম ছিল বি এর জন্য আমরা যদি শিটে দেখি একটু, বিটা কই, এখানে বি আছে, এই যে বি দেখো, বি কিন্তু দেখাচ্ছে প্রথমে হচ্ছে এক নাম্বার দেওয়া আছে কোন দিকে, এই বরাবর, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রোক, আমার প্রথমে এটা আঁকতে হবে। এরপর 2 নাম্বার হচ্ছে দেখো এরো সাইন পর্যন্ত, 2 নাম্বার হচ্ছে একটা হরিজন্টাল লাইন, 3 নাম্বার হচ্ছে একটা হরিজন্টাল লাইন এতটুকু পর্যন্ত, 4 নাম্বার হচ্ছে পুরা কি দিছে, এই যে এই কার্ভটা দিছে, এই কার্ভটা দেওয়ার আগে এখানে আসলে 6টা দিতে হবে। 4 নাম্বারও একটা প্রথমে হরিজন্টাল লাইন হবে এতটুকু পর্যন্ত, আমার কার্সর যতটুকু যাচ্ছে আর কি। এটা কি দেখা যাচ্ছে? কার্সর কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার 4th স্ট্রোক। এরপরে 5th স্ট্রোক হবে জাস্ট এটা একটা কার্ভ আঁকতে হবে এখানে, এতটুকু পর্যন্ত এটা অ্যাড করে দিতে হবে। আবার 6th স্ট্রোক যেটা, সেটাও একটা কার্ভ হবে, কার্ভটা একটু বড়, একটু বাইরের দিকে যাবে, একটু বড় হবে আর কি। হয়তো অনেক জায়গায় সমান দেখায়, দুইটাই সমান দেখায়, আবার এখানে কিন্তু বড় দেখাচ্ছে, তোমরা বড় বড় দেখিয়ে করতে পারো আর কি, এখানে যেভাবে দেখিয়েছে। তো তাহলে আমরা যদি এটা একটু দেখি আবার, ওকে, তাহলে প্রথম স্ট্রোক আঁকলো, এখন সেকেন্ড স্ট্রোক নিচেরটা আঁকলো, থার্ড স্ট্রোক আঁকলো। তাহলে স্ট্রোক লাগছে কি দেখো, 4 গড়ের জন্য নিচে 2 গড় পর্যন্ত, কারণ বাকি 2 গড় কিন্তু আমাকে ওই যে একটা কার্ভ আঁকতে হয় সেই কার্ভের জন্য রাখছে। এবার মিডল লাইনটা কোন জায়গায়, যেহেতু এখানে 7টা লাইন হয়ে গেছে, মানে কয়টা লাইন দেখাচ্ছে, 2 3 4 5 6 7 8টা লাইন, তাহলে 8টা লাইন হলে মিডল কোনটা হবে? তাহলে সেই মিডল খোঁজাটা ইম্পর্টেন্ট আবার এখানে। তাহলে দেখো ঠিক মাঝামাঝি করে দিচ্ছে, যাতে মিডলে পড়ে আর কি। তো তোমার যদি 7টা লাইন হইতো হয়তো বা একদম মিডল পাওয়াটা একদম ইজি ছিল। এখানে যেটা করছে 2 3 4 4 গড়ের মানে 4টা লাইনের পরে 5টা লাইনের আগে করে ওই ইয়াটা দিছে আর কি, মিডল লাইনটা। তাহলে আমরা কয়টা স্ট্রোক, 1টা 2টা 3টা 4টা স্ট্রোক দিয়ে ফেলছি, তাহলে আরো বাকি 2টা স্ট্রোক দরকার। তো বাকি 2টা স্ট্রোক আগার জন্য ঠিক মিডল, এই যে এখানে খেয়াল করো, ঠিক মিডল বলতে কিরকম, এখানে কয়টা গড়, যে 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা করে যদি ধরে থাকি, তাহলে এখানে উপরের দিকে 2টা, নিচ থেকেও মানে উপর থেকেও 2টা, নিচের দিকেও 2য় নাম্বার লাইনটা, এটা হচ্ছে আমাদের মিডল। তাহলে আমাদের ডান দিকে কিন্তু কি করতে হবে, ডান দিকে 2টা করে আমরা খালি রাখছি ওই জাস্ট ওই কার্ভটা আঁকার জন্য। তাহলে এখানে কম্পাসের যে কাঁটাটা সেটা বসিয়ে এটার সাথে জাস্ট এখানে যাতে ম্যাচিং হয়, মানে একটা কার্ভ যাতে আসে, সেরকম একটা কার্ভ আঁকতে হবে। ঠিক সেম ভাবে এখানে উপরেও একই রকম করতে হবে আর কি। আমরা দেখি এটা বি আঁকতেছি কিভাবে। তাহলে দেখো একটা আঁকা হলো, এরপরে আহ, ঠিক মিডলে ধরে এখানেও একই রকম, উপরের দিকে আরেকটা কার্ভ ড্র করতে হবে আর কি। তো এখানে খেয়াল করে দেখো উপরের অংশটা কিন্তু একটু ছোট, উপরের জিনিসটা একটু ছোট হওয়ার মতো করে তোমাকে আঁকতে হবে। নিচের অংশটা একদম আমরা যতটুকু উইথ নিয়েছি ততটুকু উইথ ফলো করতেছে, আর উপরের অংশটা একটু ছোট আর কি ওটার তুলনায়। ওকে, তাহলে একটা মধ্যখানে একটা লাইন গ্যাপ দিয়ে এরপরে 4টা লাইন আবার দেখতে হবে আমাকে। এরপরে সি, আমরা সির জন্য যদি স্ট্রোক দেখি, প্রথমে আমরা শিট থেকে একটু দেখে নিই। যদি আমরা সিতে দেখি, এই যে এটা হচ্ছে সি, তাই না? সি হচ্ছে কি 2টা স্ট্রোক, একটা হচ্ছে 1 দিয়ে হচ্ছে যে টোটাল একটা কার্ভ, এবং 2 নাম্বার হচ্ছে যে ছোট একটা অংশ, মানে টোটাল উ এর যে অংশটা, উ এর পুরো অংশটা না নিয়ে একটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, ড্যাশ লাইন যেটা, সেটা নেওয়া হবে না, শুধুমাত্র ওই 2 নাম্বার লাইন, এই যে এতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 2, আবার এখান থেকে পুরা এতটুকু লাইন হচ্ছে পুরা 1। ওকে, তাহলে এই অংশটা আমাকে নিতে হবে আর কি, মানে 2টা স্ট্রোকে করতে হবে। তাহলে এখানেও একই ওয়েতে করতে হচ্ছে। এখানে যেটা দেখতেছি আমরা,
তাহলে সির জন্য তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় বসালে আর কি। এখানে নিচের দিকে মেইনলি ঠিক মিডলে না ধরে মিডলের সি একটু নিচের দিকে ধরে প্রথমে একটা হাফ কার্ভ আঁকছে আর কি। ও আঁকতেছে অন্যভাবে আসলে। তোমরা চাইলে ওই কার্ভটা কোন দিক থেকে ফুলফিল হচ্ছে আর কি সেটা দেখতে পারো, অথবা এভাবেও করতে পারো যাতে সি শেপটা আসে আর কি। তাহলে দেখো এটা কিন্তু ঠিক মিডলে ধরতেছে চারটা, যেহেতু আমরা চারটা ঘর নিয়েছি, নিচ থেকে 2 ঘর, আবার ঠিক সেভাবে উপরে আঁকার সময়ও উপর থেকে নিচের দিকে 2 ঘর ঠিক মিডলে আর কি। সেটা ধরো দুটো কার্ভ আঁকার পরে ওই ঠিক মিডল তোমার যেটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন দিয়ে আমরা যোগ করে দিলে সি হয়ে গেছে। এটা সি। এরপর হচ্ছে যে একটা স্পেস দিয়ে আবার ডির জন্য প্রথম ফার্স্ট স্ট্রোক, এরপরে সেকেন্ড স্ট্রোক নিচের দিকে 2 ঘর পর্যন্ত নিতে হবে, 2 ঘর, উপরের দিকে থার্ড স্ট্রোক। এরপরে একটা কার্ভ আঁকতে হবে। কার্ভ আঁকার জন্য আমরা ঠিক মিডলে ধরে, এই যে মনে করো 2 ঘরের এটা দ্বিতীয় লাইনের ঠিক মিডলে ধরে এই পুরোটা একটা কার্ভ এঁকে দিতে হবে আর কি। ওভাবে হাফ কাপ করে আঁকতেছে। তুমি যদি পারো যে ফুল মিডলে ধরে যদি ফুল কাপ দিয়ে এটাকে কি করা যায়, এটা পুরো বৃত্তচাপ দিয়ে যদি এটাকে ডি করা যায় তাহলে সেটাও করতে পারো। ও অর্ধেক করে করে দেখাচ্ছে আর কি জিনিসটা। স্যার ও কি কলম ইউজ করতেছে? না না না, কলম না, এটা পেন্সিল। এই পেন্সিলগুলো এরকম আর কি, এটা পেন্সিল। তো ও যেটা করলো হাফ কার্ভ এঁকে তারপরে স্ট্রেট লাইনটা ড্র করে দিল। এটা স্যার পেন্সিল? হ্যাঁ এটা পেন্সিল। কলম ইউজ করা যাবে না, তোমরা তো ইরেজার ইয়া করবো না। এটা এটা পেন্সিল, এই জি পেন্সিল স্যার, দেখতে মনে হচ্ছিল স্যার কলমের কলম। মতো এটা ছিল। এই পিছনেরটা কিন্তু ইরেজার, এই যে পিছনের যে অংশটা এটা করলে কিন্তু ইরেজার। এটা কলমের শেপেই পেন্সিল তৈরি করা আর কি। এখন ও হয়তো স্যার আমরা গতিকে লিখলে কি এরকমই দেখাবে লেটার গুলো? না, বললাম না, তোমরা যদি লিডটা একটু মোটা করতে পারো, ওই যেটা একদম চিকন না করে, নর্মালি সবগুলো একই ফর্মে হতে হবে। এই যে মনে করো এর জন্য যে স্ট্রোক, তিনটা স্ট্রোক কিন্তু থিকনেস একই। এবার বির জন্য যে স্ট্রোক, তিনটার স্ট্রোক কিন্তু থিকনেস একই। তো তোমরা যদি একদম একটু লাইট শেপে দাও, তাহলে সেই লাইট সবগুলো লাইট হতে হবে, একই ফর্ম যাতে থাকে। আবার যদি মনে করো কেউ বোল্ড পেজ বা বোল্ড পেজের একটু মিডিয়াম পেজ যদি রাখো, হালকা একটু পেজ যদি বোল্ডের চেয়ে একটু কম হয়, তাহলে সবগুলো ফর্ম যাতে একই রকম থাকে আর কি, সেটা মেনটেন করতে হবে। তো এটা হচ্ছে এটা হচ্ছে গতিক আর কি। তো কেউ যদি লাইট, এটা হচ্ছে লাইট, তোমার নর্মালের চেয়ে একটু ছোট হচ্ছে, তো এটাকে আর একটু হয়তো বা উপর দিয়ে ওভারল্যাপ করলে দেখা যাবে আর একটু মোটা হচ্ছে আর কি। তো সেটা স্যার আমরা পেন্সিলের এই উপর ডিপেন্ড করে। লাইটটা আগে এঁকে এরপরে এটার উপর মানে আরেকটু মোটা করে দিলে হবে না? না না না, সেটা করে না, সেটা করলে তো এটা বেশি কি হয়ে যাবে। একটার সাথে একটার উপর একটা যখন আবার দেবা তখন দেখবা যে ওভারল্যাপ। তুমি যদি স্কেল দিয়ে করার সময় 2 বার দাও তখন হয়তো বা ঠিক আছে, তুমি একবার তুলে ফেলে আবার যখন নতুন করে আবার দেবা তখন হয়তো বা ওই তোমার লেটারিং এর ইয়াটা নষ্ট হয়ে যেতে পারে আর কি। তো এই জন্য পেন্সিল ইউজ করার সময় যেটা বলছিলাম 2B ইউজ করলে হয়তো এর চেয়ে একটু মোটা হবে বা এই পেজের হবে। ঠিক আছে, 2B অথবা 4B, 2B ইউজ করতে পারো এই লেটারিং গুলো করার সময়। আর এগুলা করার সময় যে গাইডলাইন গুলো দেওয়ার সময় নর্মালি লাইট, যেহেতু HB, এগুলো ইউজ করতে পারো আর কি। এরপরে আঁকার সময় কিন্তু একটা কি দেওয়া ছিল, একটা গাইডলাইন দেওয়া ছিল। আমরা দেখছিলাম যে এটা হবে প্রথমে এল শেপের, প্রথমে নিচের অংশটা পুরাটা কাভার করবে। মনে করো 4 ঘর যদি হয় আমার, তাহলে পুরো 4 ঘরটা কাভার করবে উইথটা আর কি। উপরেরটা হবে 3 ঘর পর্যন্ত, আর মধ্যখানেরটা হবে 2 ঘর পর্যন্ত। তাহলে উপরেরটা নিচেরটার তুলনায় একটু ছোট হবে। ও কিন্তু হয়তো বা একটু সমান সমান দেখাচ্ছে এখানে। এটা সমান হবে না, একটু ছোট হতে পারে। যেটা আমরা সিটে দেখলাম আর কি, সেটা কিন্তু উপরের অংশটা একটু ছোট নিচেরটার তুলনায়। এগুলো কিন্তু মেনটেন করতে হবে। আর এইটা কিন্তু ঠিক মিডলে দিতে পারো। তোমাদের এখানে লাইন যদি 7টা হয়, এখানে যদি তোমার 7টা ঘর অবশ্যই করবা, তাহলে 7টা ঘরের ঠিক মিডলে হবে কি ওই ইয়ের ঠিক মিডল স্ট্রোকটা। আচ্ছা, এমনি এখন কি আইডিয়া হয়েছে যে কিভাবে করতে পারো, ড্র কিভাবে করবা? তার ভিডিও লিংকটা ক্লাস রেকর্ডিং এর সাথে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো আর কি। তোমরা ইউটিউবে গেলে অ্যাভেলেবেল এরকম আরো অনেক ইয়া পেতে পারো।
তো সেখান থেকে মোটামুটি এটা রিলায়েবল মনে হয়েছে আর কি, তো যার কারণে এখান থেকে দেখতে পারো। তো যাই হোক, এখানে স্ট্রোকগুলো কিন্তু খুব ভালো করে দেখানো আছে, যে স্ট্রোকগুলো কোনটার পর কোনটা সেটা কিন্তু ভালো করে দেখানো আছে। তো তোমাদের কি মনে হচ্ছে, এমনি পারবা কিনা, আঁকতে গেলে পারবা কিনা? জি স্যার, পারবো স্যার। পারবো না। হ্যাঁ, শুরুর দিকে অনেকে পারবা না বলবা, অনেকে পারবা বলবা। তো সবার জন্যই প্রথম দিকে কষ্ট হবে, প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। তো তোমাদের যেহেতু মধ্যখানে 1 সপ্তাহ সময় থাকবে পরের ক্লাসের মধ্যখানে, তো সেহেতু প্র্যাকটিস করে প্রথমে রাফ করতে পারো কোনো একটা জায়গায়, এরপরে মেইন শিট, মানে প্রথমে একটু কষ্ট হয়ে যাবে। স্যার পেন্সিল কোনগুলো কিনবো? পেন্সিল বললাম না, একটা হচ্ছে এইচবি কিনতে পারো, আর একটা হচ্ছে 2B। 2B হচ্ছে লেটারিং গুলা করার জন্য, আর স্যার আর কাগজগুলো কয়টা কিনবো? কাগজটা পেপার? আমাদের প্রতিটা ইয়াতে হচ্ছে যে একটা করে পেপার লাগবে আর কি, প্রতিটা অ্যাসাইনমেন্ট যেগুলো হবে একটা করে পেপার লাগবে। তোমরা আপাতত 4-5টা কিনে রাখতে পারো, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? পরে লাগলে আরো কিনবা আর কি। এখন কাজ কি A থেকে Z পর্যন্ত লিখতে হবে শুধু? হ্যাঁ, আজকের কাছে আমি আজকে আর কন্টিনিউ করব না, আজকে শুধুমাত্র ক্যাপিটাল লেটারগুলো দেখিয়েছি আর কি। তো তোমরা ক্যাপিটাল লেটারটা ওই কাগজ যেটা তোমার A0 যে কাগজটা, সেই কাগজে করবো না, প্রথমে A4 সাইজের কাগজে জাস্ট প্র্যাকটিস যেটা করছো সেই জিনিসটা আমাকে দেখাবা। মানে ফাইনাল অ্যাসাইনমেন্টটা আপাতত দিচ্ছ না আর কি, কারণ আমি আজকে পুরো জিনিসটা শেষ করতেছি না, আরো কিছু জিনিস বাকি আছে আর কি, ঠিক আছে? পুরো জিনিসটা আমরা নেক্সট ক্লাসে করে অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে দিতে হবে আর কি। তো তোমাদের আজকের কাজ হবে যে লেটার, তোমার নাম্বারিং গুলো সহ কিন্তু, ঠিক আছে? নাম্বারিং গুলো সহ, নাম্বারিং একইভাবে যাবে, নাম্বারিং গুলো কিন্তু এখানে করে দেওয়া আছে নাকি? স্ট্রোক গুলো তো বুঝতে পারছো, তুমি যদি লেটারের স্ট্রোক গুলো বুঝতে পারো, এগুলো স্ট্রোক কিন্তু বোঝা যাবে। স্ট্রোক গুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, কয়টা স্ট্রোক কিভাবে যাবে, যে 1 নম্বরে কতটুকু যাচ্ছে, 2 নম্বরে কতটুকু যাচ্ছে, 3 নম্বরে কতটুকু দিতে হবে, সেই জিনিসগুলা। এটা কি পারা যাবে নাম্বারিং সহ? স্যার 2 আর 7 কিভাবে আঁকবো? এই যে এখানে 7 দেখো, প্রথম হচ্ছে 1 নাম্বার স্ট্রোক গেছে, ওকে? এবার 2 নাম্বার তুমি এতটুকু আঁকার পরে এটা ফ্রি হ্যান্ডে এভাবে ড্র করে দিতে পারো। তাহলে এক্ষেত্রে কয়টা গড়, এখানে গড়টা তোমাকে হিসাব করতে হবে। যেমন মনে করো এখানে 1 2 3 4 5, এখানে 6টা গড় নিছিল, তুমি যদি 7টা গড় নাও, 7টা গড় তুমি 7টা গড় দিয়ে করতে পারো। আর এদিকে যেহেতু 4টা, তুমি 7:4 দিয়ে যদি করো আর কি, এখানে এই শীটে করছে 6:5, ঠিক আছে? ওরা 5 গড় পুরোটা কভার করছে। তো 5 গড় কভার করছে, এই লাইনটা এসে মিলছে কোন জায়গায় দেখো, ঠিক মানে 1 2 3 4 5, এখানে 6টা, তো তোমার থার্ড এসে মিলছে আর কি। তো তুমি যখন 7টা লাইন দিয়ে করবা, বা 4টা যখন গড় হবে আর কি, 1 2 3 4, তখন আরেকটু এদিকে আসবে আর কি, তোমার দ্বিতীয় গড়ের হয়তো একটু বামে আসতে পারে আর কি। মানে এটা প্রপোর্শনেটটা তোমাকে এই কি ওয়াইজ, এই যে তোমার যে ডাইমেনশন গুলো নিচ্ছ, তোমাকে সেই ওয়াইজ এটাকে অ্যারেঞ্জ করতে হবে আর কি। 7 আরটা কোনটা কি বলছিলা? 2? তুমি কি 2 এর কথা বলছিলা? তাহলে 2টা দেখো, 2টা হচ্ছে এখানে কয়টা স্ট্রোক, 2টা 2টা স্ট্রোকে করা যাবে। একটা স্ট্রোকে তুমি প্রথমে হাফ যে সাইকেলটা এতটুকু আঁকবা, এই যে এতটুকু সাইকেল, আমার কার্সরটা খেয়াল করো, এতটুকু যাবে, এরপরে নিচের এই অংশটা টেনে দেবা, এরপর এটাকে স্ট্রেট লাইন দিয়ে দেখাতে পারো এটাকে। এখানে কিভাবে দেখাইছে, এখানে যেভাবে দেখাইছে সেভাবে করতে পারো। এখানে প্রথমে হাফ সাইকেলটা এতটুকু ড্র করার পরে এখানে আরেকটা হাফ সাইকেল আঁকতে হবে, তাহলে দুটো হাফ সাইকেল, নিচেরটা হচ্ছে স্ট্রেট লাইন, এরপরটা তুমি স্ট্রেট লাইন জাস্ট অ্যাড করে দিলে হয়ে যাবে। স্যার এই কার্ভি ইয়াগুলোই বেশি সমস্যা করতেছে, কোনগুলা? এই যে 2 এর ক্ষেত্রে, বা কার্ভ যেগুলোতে আছে, কার্ভি যেগুলো লেটার বা ইয়া নাম্বার আছে। হ্যাঁ, ওগুলাতে কি সমস্যা? স্যার এগুলোতে একটু কষ্ট হবে স্যার, ইয়া গুলো কষ্ট প্রথম দিকে তো কষ্ট হবে, একুরেট করতে গেলে। এগুলো তোমাকে তো কম্পাস দিয়ে করতে হবে, কম্পাস দিয়ে অ্যাকুরেসি মেনটেন করতে হবে আর কি। যেমন এখানে কয় গড় দেখাইছে, এই যে 1 2 3 4 5 গড় দেখাইছে, এদিকে হচ্ছে 6 গড়, তাহলে সেই 6:5 এর জন্য কিভাবে করতেছে, সে প্রথমে এখানে কি করলো, একটা হাফ সাইকেল ড্র করলো। হাফ সাইকেল ড্র করার জন্য তুমি কোন স্যার জায়গায়, হ্যাঁ স্যার এখানে বলো। তো স্যার মনে হচ্ছে ওভাল শেপ দেওয়া হয়েছে কিছুটা। ওভাল শেপ, হ্যাঁ ওটা দিয়েও করতে পারো ওভাল শেপ। এখন তুমি ওভাল শেপ দেওয়ার জন্য আলাদা কি করবা, আলাদা কি ইয়ে আছে, টেমপ্লেট আছে? নো স্যার। তো টেমপ্লেট না থাকলে তুমি এটা আঁকবা কিভাবে, কম্পাস দিয়ে আঁকতে হবে না?
স্যার ফ্রি হ্যান্ডে আঁকলে হবে না? বুঝি নাই? ফ্রি হ্যান্ডে আঁকলে হবে না? এখন ফ্রি হ্যান্ডে তোমার এই রেশিওটা মেনটেন হচ্ছে কিনা, পুরা গড়টা যে গড় যেভাবে দেখাচ্ছে সেভাবে কাভার হচ্ছে কিনা, সেভাবে যদি করতে পারো ফ্রি হ্যান্ডে আঁকতে পারবা। ফ্রি হ্যান্ডে আঁকতে সমস্যা হবে বলেই তো তোমার এই স্কেলিং গুলা করা হয়েছে, এই যে এই লাইন গুলা ড্র করা হয়েছে, ঠিক আছে? তো প্রথম দিকে কম্পাস দিয়ে প্র্যাকটিস করে পরে হয়তো বা ফ্রি হ্যান্ডে করতে পারো যদি এক্সপার্ট হয়ে যাও। যেমন এখানে দেখো আর্টের স্যার আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে এগুলার প্রয়োগ কোথায় করবো আমি? আমরা লেটারিং কোথায় কোথায় লাগবে সেটা তো আমরা প্রথমে আলোচনা করছি, তাই না? যে যখন আমরা মনে করো এই পেপারটা লিখতেছি, যে আমি তাহলে উপরের দিকে যাই একটু, মনে করো আমি এটা কি করব, এটা হচ্ছে আমাদের শীট মনে করো, ঠিক আছে? তাহলে এই শীটে দেখো এখানে একটা নোটস দেওয়া আছে, তাই না? নোটস, তাহলে এই যে নোটসে তুমি লেখাগুলো লিখতেছো, এটা তো ওইখান থেকে প্র্যাকটিস করার পরে লেখাগুলো লিখতেছো তুমি। এটা তো মনে করো জাস্ট কি দিয়ে লিখলে হবে না, যে আমরা যেভাবে টানা লেখা লিখি পরীক্ষার খাতায় বা তুমি নর্মাল খাতায় যেভাবে লেখো সেভাবে লিখলে কিন্তু হবে না। সেখানে এই লেটারিংটা প্রয়োগ করতে হবে। টাইটেল ব্লকে কিন্তু সব লেখা, তোমার আইডি দিতে হবে, তোমার টাইটেল দিতে হবে পেপারটার, হ্যাঁ? এই সবগুলা কিন্তু তোমার করতে হবে লেটারিং এবং নাম্বারিং এর মাধ্যমে। এরপর ডাইমেনশন, এই যে এখানে ডাইমেনশন যেটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু সব নাম্বার, মানে কিছু নিউমেরিক ভ্যালু। তাহলে সেই নিউমেরিক ভ্যালুগুলো লেখার সময় তোমাকে নিউমেরিক যেটা শিখছো এখানে, হ্যাঁ, সেই জিনিসটা মানে এই ফরম্যাটেই দিতে হবে, গতিক ফর্মে দিতে হবে। বুঝতে পারছো? এগুলো জি প্র্যাকটিস স্যার। করতেছে আসলে ওইটার জন্যই, ওই স্যার শীটের মধ্যে। এতগুলোতে এক্সাক্ট হ্যাঁ, বুঝে নাই? স্যার এতগুলোতে এক্সাক্ট রেশিও মেনটেন করা যাবে বলে মেইনটেইন সেটা তোমার হয়তোবা তুমি কষ্ট নতুন হচ্ছে করে নাকি? শিখতেছো বলে, হ্যাঁ, প্রথমের দিকে যখন এটা দেখতেছো তখন হয়তো একটু কষ্ট হবে এরকম মনে হচ্ছে আরকি। যখন করবা একবার দুইবার যখন প্র্যাকটিস করবা দেখবা যে এটা ফ্রি হ্যান্ডে তুমি এমনি দিয়ে দিতে পারতেছো। তো এটা মেইনটেইন করলে দেখবা তোমার যাদের লেখা সুন্দর নাই আরকি, হাতের লেখা, তাদের লেখাও এমনি সুন্দর হয়ে যাবে স্বাভাবিক। এটা মেইনটেইন করতে পারলে আরকি। অনেক জায়গায় শিখায় না যে হাতের লেখা সুন্দর করার স্কুল আছে না অনেক জায়গায়? এটা এক প্রকার ঐরকম আরকি। নতুন করে আবার এখানে এসে হাতের লেখা শিখতেছো। তাহলে এখানে যে বিষয়টা, এই যে মনে করো এস যে ড্র করলো, এস এর সময় কিন্তু নিচের অংশটা একটু বড় দিতে হবে। তোমার এখানে ১, ২, ৩, ৪ ৫টা গড় নিচে, ৫টা গড়ের মধ্যে ৫টা গড়ই কভার করছে নিচের অংশটা। কিন্তু উপরের অংশটা খেয়াল করো, উপরের অংশটা কিন্তু পুরো জিনিসটা কভার করে নাই। তো তোমাকে আঁকার সময়টা কিন্তু ঠিক ওই জিনিসটা মেইনটেইন করতে হবে। এটা মাথায় রাখতে হবে আরকি। ওকে? তো তোমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে জাস্ট এই ক্যাপিটাল লেটার গুলা, এখানে যে লেটার গুলা দেখতেছি আমরা, ক্যাপিটাল লেটার এবং নাম্বারিং, এই যে 1 to 0 পর্যন্ত এগুলা একটা A4 সাইজের পেপারে আপাতত জাস্ট রাফ করে আমাকে নেক্সট ক্লাসে জমা দেবো আরকি। ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে জমা দেবো। আমরা যখন ফাইনালি পুরা এই বাকি যে অংশগুলো আছে সেগুলো যখন একদম শেষ করব, তখন তোমাদেরকে A0 পেপারের এই জিনিসটা ড্র করে রাখবা। সেটার স্ক্রিনশট হয়তো বা কোনো মোবাইল স্ন্যাপশট গুগল ক্লাসরুমে আপাতত দিতে হবে। এরপরে ফিজিক্যালি যখন তোমার ইউনিভার্সিটি ওপেন হবে আরকি, ওই সময় ওগুলো জমা দিতে হবে শিটগুলা। তাহলে আপাতত প্র্যাকটিস করার জন্য আমি প্র্যাকটিসটা দেখবো আপাতত, ঠিক আছে? এটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি। এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা হবে না, জাস্ট প্র্যাকটিস। কিন্তু সবাইকে করতে হবে। কারণ এটা ওই এই অ্যাসাইনমেন্টের সাথে একটা মার্ক অবশ্যই এটা থাকবে। যারা ট্রাই করছো, কতটুকু করছো সেই জিনিসটা আমি দেখবো আরকি, ঠিক আছে? তো A4 সাইজের পেপারটাকে পুরাপুরি যেভাবে একটা পেপার ডিজাইন করতে হয় আমি যেভাবে বলছিলাম, ওই যে টাইটেল ব্লক দিয়ে, এরপর ডাইমেনশন দিতে হবে না, যেহেতু লেটারিং, টাইটেল ব্লক অবশ্যই দিতে হবে এবং পাশের যে বর্ডার লাইন বাম পাশে 20 মিলিমিটার, ডান পাশে 10 মিলিমিটার, বাকি 3 পাশে সেটা মেইনটেইন করে A4 সাইজের পেপারে জাস্ট কি করবা? সবাই স্ন্যাপশট নিয়ে আমি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দেবো, সবাই এখানে সাবমিট করে দেওয়া, ঠিক আছে? আমি এখান থেকে দেখবো। ওকে? তাহলে নেক্সট ক্লাস আমরা পরবর্তী সোমবারে কন্টিনিউ করবো আরকি। স্যার তাহলে কি একটা পেজেই করে দিব এই নাম্বারিং হ্যাঁ, একটা পেজে। এটা তো পুরোটা স্যার একটা তাহলে পেজে কি করবা। 7:4 রেশিও করলে A4 সাইজে একটু বেশি জায়গা নিয়ে নেবে না স্যার? তাহলে তুমি 35 মিলিমিটারকে আরেকটু কমায় দাও। এটা তোমার পেপার আচ্ছা ঠিক সাইজের উপর ডিপেন্ড করে। 35 কে তুমি 50 মিলিমিটার মানে 50 মিলিমিটার
আর উইথে তুমি 10 মিলিমিটার নাও, 10 মিলিমিটার অথবা আর একটু কম। তো সেটাকে কিছুক্ষণ আগে যে টেকনিকটা দেখালাম সেভাবে 7টা ভাগে ভাগ করে করতে পারো। 7টা ভাগে করলে যত হয় আর কি, ঠিক আছে, ওই টেকনিক ঠিক আছে। অনুসারে। তো প্রথম দিকে অ্যাসাইনমেন্ট সবাই জমা দাও, সমস্যা নাই। যদি কোনো ভুল থাকে আমি সেটা দেখবো, সেটা দেখে জানিয়ে দেবো, যাতে পরবর্তীতে মেইনলি যখন যে ইয়াটা জমা দিবা আর কি, সে সময়টাতে